হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে আজকে চলে আসছি পরিমাণগত রসায়ন নিয়ে। পরিমাণগত রসায়ন খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আমার কাছে আমি যখন অ্যাডমিশন টেস্টে ছিলাম আমার কাছে মনে হতো যে আমার মার্ক তোলা সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পরিমাণগত রসায়ন। কেমিস্ট্রি অনেক বেশি মুখস্থ, আমার মনে থাকতো না, কিন্তু আমি ম্যাথমেটিক্সে সবসময় ভালো ছিলাম। সো সেই ক্ষেত্রে আমি এই পরিমাণগত রসায়নের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফর্মুলাগুলো শিখে ফেলছিলাম। এবং শুরুতেই শিখে ফেলার কারণে এই রিলেটেড যত ম্যাথস আসছে, যত জায়গাতে আসছে, প্রত্যেকটা জায়গাতে কেমিস্ট্রিতে আমি সবচেয়ে ভালো পারফর্ম করছি এবং কেমিস্ট্রিতে সবচেয়ে ভালো রেজাল্ট করে আমি কিন্তু সব জায়গাতে চান্সগুলো পাইছিলাম। সো তোমার জন্য পরিমাণগত রসায়ন খুব বড় একটা গেম চেঞ্জার হইতে পারে। যাদের একটু অর্গানিকে দুর্বলতা আছে, যাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মের দুর্বলতা আছে, তোমরা একটু পরিমাণগত রসায়নে ভালো করে ফোকাস করলেই এখানকার সমস্ত ম্যাথ খুব ইজিলি শিখে ফেলতে পারবো। সো আমরা আজকে পরিমাণগত রসায়নের প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা টপিক ডিভাইড করে করে দেখব, দেখে ভেঙে তারপরে করব। এখন আমরা যে ক্লাসগুলো করছি এই ক্লাসগুলোর বিশেষত্ব কি? ক্লাসগুলোর বিশেষত্ব হচ্ছে যে আমি প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে এই চ্যাপ্টারে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসটা নিয়ে নিই। আমার যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে ওখানকার কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের ক্লাসগুলো আগে নিয়ে ফেলি, তারপর হচ্ছে আমি এই বেসিক ক্লাসে আসি। এতে আমি বুঝতে পারি যে কোন টপিকের উপর বেশি গুরুত্ব দিতে হবে, কোন টপিকে কম সময় দিতে হবে, কোন টপিকে বেশি সময় দিতে হবে, পাশাপাশি কোন টপিক থেকে কী টাইপের কোয়েশ্চেনগুলো বেশি আসছে যেগুলো তোমাদেরকে সলিউশন করাতে হবে। সো আমার এই ক্লাসগুলোতে তার একটা প্রভাব আছে, এটা তুমি ক্লাস করলেই বুঝতে পারবা। আমার ক্লাস করার পর কোয়েশ্চেন ব্যাংক একা একা সলিউশন করতে যাবা, দেখবা অনেক কিছু তোমার কাছে ইজি লাগছে। আরেকটা ব্যাপার যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যারা উদ্ভাসে ক্লাস নিয়ে আসা টিচার আছি, আমি উদ্ভাসে 2 বছর পড়াইছি, যারা সিনিয়র টিচার আছে আমার যারা গুরু, যেমন সৈকত ভাই, শাওন রেজা ভাই, যারা হচ্ছে উদ্ভাস থেকে ক্লাস নিয়ে পরবর্তীতে বিভিন্ন প্ল্যাটফর্মে গেছে, পার্থপ্রতিম নাদ্দা, ওনারা হচ্ছে এই কেমিস্ট্রির পায়োনিয়ার। ওনাদের মাধ্যমে এই কেমিস্ট্রি লেকচারগুলো প্রথম দিকে সাজানো হয়েছিল। তারও আগে হচ্ছে যে লিটন ভাই হচ্ছে উদ্ভাসের মালিক, সোহাগ ভাইয়ের মতোই, উনি হচ্ছে কেমিস্ট্রি লেকচারগুলো প্রথম দিকে গুছাই দিছে। সো উদ্ভাসে একটা লেগেসি আছে, ওই লেগেসি অনুযায়ী আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আমি যখন কেমিস্ট্রি পড়ানো শুরু করি তখন কিন্তু আমি পড়ানোর স্টাইলে কেমিস্ট্রি পারতাম না, আমি তোমাদের মতো স্টুডেন্ট স্টাইলে পড়তাম। সো পড়ানোর স্টাইলে শিখছি কখন? যখন আমি উদ্ভাসের টিচার হয়েছি, তখন ওরা আমাকে কন্টেন্ট দিছে, ওরা আমাকে বলছে যে এগুলো এভাবে পড়তে হবে, পড়াইতে হবে, ওরা গ্রুমিং নিছে, ওরা সেখানে অনেক কিছু আমাকে শেখাইছে, ওরা প্রতিনিয়ত কোন ক্লাসে কি পড়াবো সেটা বলে দিছে। এভাবে আস্তে আস্তে 2 বছর ক্লাস নিতে নিতে আমার একটা কন্টেন্ট ডেভেলপ হয়েছে। এবং প্রত্যেকটা উদ্ভাস থেকে আসা টিচারগুলা তাদের ক্লাস করলে দেখবা একটা সিমিলারিটি পাবা। আমার ক্লাস করলে দেখবা আমি একদম সেম টাইপের ক্লাস নিতেছি যেটা শাওন রেজা ভাই নাই, সেম টাইপের ক্লাস নিতেছি যেটা হচ্ছে সৈকত আব্দুল্লাহ ভাই নাই, ঠিক আছে? সো ওই বোঝানোর ক্যাটাগরি এটা একটু আলাদা, এক একজন মানুষ তার মতো করে বোঝায়, বাট দেখা যাচ্ছে যে টপিক সিকোয়েন্স সেম, ম্যাটেরিয়াল সেম, প্রায় কাছাকাছি কন্টেন্ট, হ্যাঁ এগুলা। আর পাশাপাশি ধরো আমি যে এক্সট্রা পড়াশোনাগুলো করি এগুলোর কারণে আমার টোটাল ক্লাসে কিছু এক্সট্রা ফিচার আসবে। এইটাই দেখা যাচ্ছে যে সৈকত ভাইয়ের গেলে সৈকত ভাই হচ্ছে আরও অনেক বেশি পড়াশোনা করা মানুষ, তিনি আরও বেশি অভিজ্ঞ, তার কিছু অন্যরকম ফিচার্স আসবে। শাওন রেজা ভাইয়ের আরও কিছু অন্যরকম ফিচার্স আসবে। সো এক একজনের ক্লাসে এই ফিচার্সগুলো এক এক রকম থাকে। তবে আমি আমার মতো করে এই জিনিসটা চেষ্টা করছি। তবে আমার এই ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি এখানে এই ক্লাসগুলোতে প্র্যাকটিসের পরিমাণ একটু কম রাখবো, তোমাকে হচ্ছে বেশি পরিমাণে বেসিক জিনিসটা আলোচনা করে শিখিয়ে দিব, তোমার ভিতরে সহজ করে বুঝিয়ে দিব, ঠিক আছে? প্র্যাকটিসটা তুমি কি করবা, একা একা কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করতে যেয়ে করবা। যেমন আমি প্রত্যেকটা টাইপের ভিতরে দেখতেছি পরিমাণগত রসায়ন থেকে 55, 56, 57টা করে এমসিকিউ আছে, ইউজ পরিমাণ এমসিকিউ। সো ওই জায়গাতে যখন আমি সলিউশন করাচ্ছি তখন আমি বুঝতেছি যে কত পরিমাণ প্র্যাকটিস করা সম্ভব। সো তোমরা ওই জায়গাতে যেয়ে যখন প্র্যাকটিস করবা তখন তুমি বুঝতে পারবা। সো আমার যদি এক্সট্রা পরিমাণে কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো সলিউশন ক্লাস চাও তাহলে আমার কোর্সে জয়েন করতে পারো, ওখান থেকেই তোমরা পেয়ে যাবা। আর যদি না চাও তাহলে শুধু এই ক্লাসটা করে একা একা প্র্যাকটিস করবা, দ্যাটস মোর দ্যান এনাফ, কোনো প্রবলেম নাই। তো চলো আমরা শুরু করি। আমাদের পরিমাণগত রসায়নে আজকের ক্লাসটিতে আমরা অনেকগুলো টপিক দেখব, তুমি টোটাল টপিকগুলোর ম্যাপিং দেখে নিতে পারো, বাট আমি মোটামুটি একটা ধারণা দিই তোমাকে কি টপিক দেখবো আমরা, তাহলে তুমি বুঝতে পারবা যে আমরা হচ্ছে টোটাল ক্লাস জুড়ে কি পড়বো বা টোটাল 2টা পর্ব মিলে আমাদের কি পড়া হবে। যেমন আমাদের হচ্ছে এখানে শতকরা সংযুক্তি বা সংযুক্তি অংশ এটা দেখা হবে। এটা কেন দেখা হবে? এটা থেকে আমাদের কোশ্চেন দেয়। এরপরে আমরা মোলের হিসাব দেখব। মোলের হিসাব কেন বলতেছি? কারণ মোল রিলেটেড যত কিছু আছে সব পড়া হয় হচ্ছে মোলের হিসাবের মাধ্যমে।
সো মোলের হিসাবটা আমাদের এখান থেকে ভালো করে শিখতে হবে। এরপরে দেখো আমাদের সহগ অনুপাত সূত্র শিখতে হবে। সহগ অনুপাত সূত্র এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? সহগ অনুপাত সূত্র ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তুমি যে কোনো কেমিস্ট্রির রিয়াকশানে যত কিছু হিসাব করার সেটা করতে পারবা সহগ অনুপাত সূত্রের মাধ্যমে। সো সংযুক্তি, মোলের হিসাব, সহগ অনুপাত সূত্র তিনটাই আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমরা একটু সোজা করে লিখি, ব্যাখ্যা করে লিখে ফেলছি। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি টপিকটা আসবে, খুবই ইম্পর্টেন্ট টপিক। এই মোলারিটি পারলে ঘনমাত্রা রিলেটেড সব কিছু পারা যায়। তারপরে মোলালিটি আসবে, এটা আরেকটা টপিক মোলালিটি। তারপরে আরেকটা টপিক আসবে হচ্ছে নর্মালিটি, ঠিক আছে, নর্মালিটি। এরপরে দেখো আমাদের তিনটা ইম্পর্টেন্ট টপিক পিপিএম, পিপিবি আর পিপিটি। এই রিলেটেড সমস্ত ফর্মুলা এবং ফর্মুলা থেকে সূত্র সব দেখে নিতে হবে। তারপরে হচ্ছে শতকরা পার্সেন্টেজ, শতকরা হিসাব বা পার্সেন্টেজ হিসাব, এইটা আসবে, ঠিক আছে। সো এইগুলা টপিক। এছাড়াও আমাদের আরও অনেক টপিক আছে যেই টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমি যেমন একটু মুখে মুখে বলে দিই, যেমন হচ্ছে আমাদের দ্রবণের প্রকৃতি নির্ণয়, তারপরে অম্লক্ষার ট্রাইট্রেশন নির্ণয় এগুলা, তারপর হচ্ছে জারণ বিজারণ ট্রাইট্রেশন, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে দেখবো, কেমন। সো আয়োডোমিতি, আয়োডিমিতি এগুলোও আমাদের দেখার ব্যাপার আছে, এগুলো থেকে অনেক কিছু আসে। সো এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকের ক্লাসে আমরা চেষ্টা করবো এখান থেকে যতটা বেশি সম্ভব টপিক তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। সো আমরা যদি প্রথমেই আসি সংযুক্তির ব্যাপারে আসি। সংযুক্তি টাইপ 1 ধরে নিলাম হচ্ছে আমাদের সংযুক্তি, ঠিক আছে। সো টাইপ 1-এ আমরা কি দেখব? টাইপ 1-এ আমরা হচ্ছে সংযুক্তি দেখব। সংযুক্তি ব্যাপারটা কি? সংযুক্তি ব্যাপারটা হচ্ছে কোন একটি কম্পাউন্ডের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ ঠিক কতটুকু সেটাকে আমরা বলি হচ্ছে সংযুক্তি। যেমন ধরো আমাদের এখানে আমি বলে দিলাম যে পানি আছে, পানির ভিতরে অক্সিজেনের পরিমাণ কত, এটাই হচ্ছে অক্সিজেনের সংযুক্তি, অর্থাৎ অক্সিজেনের পার্সেন্টেজ। সো এইটা বের করার জন্য আমাদের সবসময় পার্সেন্টেজ ইকুয়ালস টু নিচে নিতে হবে মোট ভর, মোট ভর নিচে নিতে হবে। তো নিচে তুমি সবসময় মোট ভর নিবা, আর উপরে হচ্ছে যার সংযুক্তি নির্ণয় করবা তার ভর। তাহলে কি করবা? উপরে লিখবো হচ্ছে তার ভর। কার ভর? তার ভর মানে কার ভর? যার সংযুক্তি নির্ণয় করব তার ভর। এই দুইটা পার্সেন্টেজ করলে বের হয়ে যাচ্ছে। যেমন ধরো আমরা এখান থেকে যদি অক্সিজেনের সংযুক্তি বের করি, অক্সিজেনের পার্সেন্টেজ, নিচে যাবে হচ্ছে আমাদের মোট ভর। মোট ভর কে আছে? পানি। সো পানির মোট ভর মানে কত? এখানে 18 গ্রাম। আর উপরে যাবে অক্সিজেনের পার্সেন্টেজ। অক্সিজেন কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16। সো এইটা ক্যালকুলেশন করতে হবে, পাশাপাশি আমরা এখানে 100% দিব। দিলে এখান থেকে কিন্তু আমরা একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। সেখান থেকে আমরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। এবারটা যেহেতু আমাদের এখানে শুধু অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, একটা পার্সেন্টেজ আমরা এখান থেকে পাচ্ছি। এখন যদি আমরা হাইড্রোজেনের পার্সেন্টেজ বের করতে যাই, এটা কিন্তু অনায়াসে ইজিলি বের করা সম্ভব। কি করতে হবে? তোমার অক্সিজেনের এই পার্সেন্টেজ থেকে আমরা যদি টোটাল 100% থেকে অক্সিজেনের এই পার্সেন্টেজটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু হাইড্রোজেনের পার্সেন্টেজটা পেয়ে যাব। আবার হাইড্রোজেনের মাধ্যমেও বের করতে পারবো। সো এইভাবে আমাদের অনায়াসে একটা পার্সেন্টেজ বের করা যায়। হ্যাঁ, এইভাবে আমরা বের করি। যেমন ধরো আমরা যদি একটু সিম্পল একটা ক্যালকুলেশন দেখি, তোমাকে বলা হলো যে CH4 মিথেনে কার্বনের পার্সেন্টেজ কত। সো মিথনে কার্বনের পার্সেন্টেজ তুমি যদি বের করো, তাহলে কার্বনের পার্সেন্টেজ অ্যাট মিথেন, নিচে যাবে আমার টোটাল মিথেনের ভর। সো কার্বনের ক্ষেত্রে 12 গ্রাম, আর অক্সিজেনের ক্ষেত্রে কত তোমার হচ্ছে যে 4, এই হাইড্রোজেনের ক্ষেত্রে 4। সো 12 আর 4 16। সো নিচে যাবে 16 আর উপরে যাবে হচ্ছে 12। এবার এটার ইন্টু 100%। তো এবার এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কি আসবে? আমরা যদি একটু কাটাকাটি করি, দেখো আমরা যদি একটু কাটাকাটি করি, উপরে যাবে হচ্ছে আমাদের 6 দুগুণা 12 আর নিচে যাবে হচ্ছে 8 দুগুণা 16। তারপরে হচ্ছে আমাদের 3 দুগুণা 6, 4 দুগুণা 8। সো উপরে হয় আমাদের 300 আর নিচে হয় আমাদের 4। সো আবার যদি আমরা হচ্ছে যে এটা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 150 2 দিয়ে ভাগ করলে, আবার 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে আমাদের 75। সো টোটাল মিলে ক্যালকুলেশন করে আমরা এই জায়গাতে 75% পাই হচ্ছে কার্বনের শতকরা পরিমাণ। তার মানে আমরা এখান থেকে হাইড্রোজেনের শতকরা পার্সেন্টেজ কত পাবো? 100 থেকে 75 বাদ দিলে আমরা কিন্তু 25% পেয়ে যাব অটোমেটিক হাইড্রোজেনের শতকরা পরিমাণ।
সো এইভাবে আমাদের সংযুক্তি বা শতকরা পরিমাণ বের করে। এখন একটা কোশ্চেন আসে যেটা বিভিন্ন সালে তোমাকে দেখা যায়, যেমন হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার এখানে বই আছে, আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী ইউনিভার্সিটি 12-13-তে আসছে, 11-12-তে আসছে, 7-8-এ আসছে, 6-7-এ আসছে এবং খুলনা ইউনিভার্সিটি 7-8-এ আসছে। একটা কমন কোশ্চেন সব জায়গাতে আসছে। তাও এই যে যেই বইটা আমি হচ্ছে যে নিছি, এই বইটা আপডেটেড না, এর আপডেটেড ভার্সনে আরো অনেকবার আসছে। ঠিক আছে, আপডেটেড ভার্সন দেখলে আরো অনেকবার আসবে, লেজটা আরো বাড়বে। এই কোশ্চেনটা দেখি, যেমন বলছে যে কোশ্চেনটা হচ্ছে ব্লু ভিট্রিয়ালে পানির শতকরা পরিমাণ কত। প্রশ্নটা একটু তুলবা, তোমরা বইতে গেলেই পেয়ে যাবা, কোশ্চেন ব্যাংকে গেলেও পাবা। কথাটা কি, ব্লু ভিট্রিয়ালে পানির শতকরা পরিমাণ কত। এখন ব্লু ভিট্রিয়াল মানে হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এই যে ব্লু ভিট্রিয়াল লিখলাম, এইটাতে পানির শতকরা পরিমাণ বের করতে বলছে। তার মানে আমাদের এই অংশটার শতকরা পরিমাণ বের করা লাগবে। এখন আমাদের যদি পানির শতকরা পরিমাণ বের করতে হয়, তাহলে পানির শতকরা পার্সেন্টেজ ইকুয়ালস টু নিচে যাবে মোট ভর, তাহলে কপার সালফেটের মোট ভর যাবে হচ্ছে আমাদের নিচে, কপার সালফেট এর মোট ভর এবং 5 অণু পানির মোট ভর যাবে আমাদের নিচে, আর উপরে যাবে হচ্ছে পানির ভর। সো এই যে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, দুইটাকে তুমি যদি ক্যালকুলেট করো, নিচে মোট ভর হয় হচ্ছে আমাদের 290। মোট ভর কত হয় আমাদের ভাইয়া? 290 না, 249.5, সরি 249.5, আর উপরে পানির ভর হয় হচ্ছে 90। পানির হচ্ছে 18, 5 18, এখানে আসছে হচ্ছে 90। সো এই দুইটার পার্সেন্টেজ করলে আমরা কিন্তু এখানে পানির শতকরা পরিমাণ পেয়ে যাই। এবার তুমি বলবো ভাই আপনি তো এটা দেখে দেখে বসাই দিলেন বা মুখস্থ বসাই দিলেন, এটা ক্যালকুলেশন কিভাবে করব? দেখো, এই ধরনের এমসিকিউ যেগুলো বারবার রিপিট আসে, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। দিস ইজ এ ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, যদি তোমার প্র্যাকটিস করে করে মুখস্থ না হয়, তাহলে তুমি কি করবা, এই জায়গা থেকে একটা গেম খেলবা। গেমটা কি? এইটা ক্যালকুলেশনের গেম। যেমন দেখো, কপার হচ্ছে 63.5, সালফার হচ্ছে 1632, অক্সিজেন 8 16 গুণ 4, প্লাস দেখো 5 ইন্টু 18, পানি হচ্ছে 18। সো টোটাল মিলে এবার এটা যোগ করো, বাচ্চা কালের মতো যোগ করবা, যোগ করলে দেখবা 249.5ই পাবা। এবার উপরে আমাদের পানিটা যোগ করো, পানিটা যোগ করলে দেখো এই জায়গাতে তোমার 90 আসবে, 5 8 40, 5 8 4 9, সো 90। সো এখান থেকে এবার ক্যালকুলেশন করলে তুমি শতকরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ। এবং সেই শতকরা পার্সেন্টেজটা কত? শতকরা পার্সেন্টেজ আমাদের ব্লু ভিট্রিয়ালে পানির পরিমাণ আসে হচ্ছে 36%। এইটা কিন্তু ক্যালকুলেশন করে যেমন তুমি বের করতে পারো, এটা মুখস্থ রাখতে পারো, কারণ ব্লু ভিট্রিয়ালে পানির পরিমাণ যে 36%, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, সবসময় সেম থাকবে। তাহলে কপার সালফেটের পরিমাণ কত? কপার সালফেটের পরিমাণ হবে হচ্ছে 100 থেকে 36 বাদ দাও, বাদ দিলে যেটা আসবে সেটা। তাহলে 100 থেকে 36 বাদ দিলে আমাদের কত আসবে? 64%। এই 64% হচ্ছে ব্লু ভিট্রিয়ালে আমাদের কপার সালফেটের পরিমাণ। সো এইভাবে আমরা শতকরা পরিমাণের এই অংশটা বের করে ফেললাম। ঠিক আছে, সো আশা করি আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে শতকরা পরিমাণের এই অংশটা কিভাবে বের করতে হয়। এরপরে আসো আমাদের দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশ হচ্ছে আমরা মোলের হিসাব করব। মোলের হিসাব খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তোমাকে যদি কেমিস্ট্রির যে কোনো ক্যালকুলেশন শিখতে হয়, সেটা হচ্ছে মোলের হিসাবের মাধ্যমে তুমি শিখতে পারবা। সো টাইপ 2তে আমরা মোলের ক্যালকুলেশন দেখব। সো টাইপের নাম দিবা মোলের হিসাব। সো মোলের হিসাব এটা তুমি কিভাবে দেখবা, ধীরে সুস্থে একটু দেখার চেষ্টা করো। তুমি মোল সম্পর্কিত যাবতীয় জিনিসপত্র অল্প অল্প করে শিখে আসছো, ইন্টারমিডিয়েটে মোল সম্পর্কিত জিনিসপত্র শিখে আসছো, বাট এখন তুমি কি করবা, মোলের যাবতীয় ধারণাকে একত্রিত করবা। দ্যাটস দ্য ডিফারেন্স। তুমি আগে একত্রিত করো না, এখন একত্রিত করবা। সো দেখো, একত্রিত করলে কি আসবে আমাদের? আমরা জানি এন দিয়ে আমাদের মোল বুঝায়। এন দিয়ে কি বুঝায়? মোল বুঝায়। এই মোলকেই যদি আমরা ভর দিয়ে বের করতে চাই, তখন আমাদের ফর্মুলা n ইকুয়ালস টু W ডিভাইডেড বাই m। এই মোলকেই যদি আমরা সংখ্যা দিয়ে বের করতে চাই, তখন আমাদের ফর্মুলা n ডিভাইডেড বাই na। এই মোলকেই যদি আমরা আয়তন দিয়ে বের করতে চাই, তখন আমাদের ফর্মুলা v ডিভাইডেড বাই 22.4 লিটার, যেটাকে আমরা বলি হচ্ছে STP-তে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আদর্শ তাপমাত্রা ও চাপে। এই মোলকে যদি আমরা আয়তন দিয়ে বের করতে চাই SATP-তে, তখন আসে হচ্ছে 24.789, এটা কিসে? SATP-তে। এই মোলকেই যদি আমরা হচ্ছে তোমার আয়তন দিয়ে বের করতে চাই NTP-তে, তখন আসে হচ্ছে 24.01, এটা কিসে? NTP-তে। ঠিক আছে,
এই মোলকেই আবার দেখো কোনো কিছু যদি বলে না দিয়ে কন্ডিশন বলে দেয় তাহলে পিভি ডিভাইডেড বাই আরটি এইটা দিয়ে বের করা যায়। তাহলে দেখো মোল বের করতে আমরা কত কিছু দেখলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দেখলাম, আরো একটা আছে n ইকুয়ালস টু, আমাদের আরেকটা ফর্মুলা আছে n ইকুয়ালস টু ভিএস, যেখানে ভি হচ্ছে আমাদের লিটারে, ঠিক আছে। এবং আমরা যখন পরবর্তী চ্যাপ্টার দেখব, মানে যখন আমরা তড়িৎ রসায়ন দেখব, তখন ওখান থেকে আমরা আরেকটা ফর্মুলা পাবো n ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। এইটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের ফর্মুলা। এই তড়িৎ রসায়নের ফর্মুলা আমাদের তড়িৎ রসায়নের সাথে পরিমাণগত রসায়নকে কানেক্ট করে। আমরা ওখানে তড়িৎ রসায়নের ম্যাথগুলো করতে চাই এই ফর্মুলাটা ইউজ করব, বাট এই চ্যাপ্টারে আমরা বাকি প্রত্যেকটা জিনিসের সাথে ক্যালকুলেশন শিখবো। সো আমরা একটু ওভারভিউ নিই। কি কি ওভারভিউ? দেখো এই যে মোল রিলেটেড ফর্মুলাগুলো আমরা দেখলাম, যখন আমাদের কোন একটা ভর দেয়া থাকে, যেমন বললো 5 গ্রাম পানি, মানে কি পানির ভর 5 গ্রাম, তাহলে তখন আমাদের মোল নির্ণয় করার জন্য এই W ডিভাইডেড বাই M ইউজ করতে হয়, যেখানে M হচ্ছে আমাদের আণবিক ভর আর W হচ্ছে আমাদের যেই ভর দেয়া থাকে। তাহলে W এর পরিমাণ কি হয়? W এর পরিমাণ হচ্ছে দেয়া থাকে, ঠিক আছে। এবার যখন কোনো কিছু সংখ্যা দেয়া থাকে, যেমন বলে 5টি হাইড্রোজেন পরমাণু, 5টি হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, 5 অণু পানি, এই টাইপের সংখ্যা দেয়া থাকে, তখন আমাদের এটা বের করার জন্য n ডিভাইডেড বাই n এ নিতে হয়। n ডিভাইডেড বাই n এ তাহলে আমাদের কি নির্দেশ করে? n ডিভাইডেড বাই n এ আমাদের পরমাণু নির্দেশ করবে, তারপর হচ্ছে আয়ন নির্দেশ করবে, ঠিক আছে, তারপর হচ্ছে অণু নির্দেশ করবে। সো অণু, পরমাণু, আয়ন এই তিনটা নির্দেশ করতে পারে হচ্ছে আমাদের n ডিভাইডেড বাই n এ। এবার আমাদের একটু জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা n ডিভাইডেড বাই n এর ক্যালকুলেশন করব, তখন আমরা যদি অণু নিয়ে ক্যালকুলেশন করি তো শেষে আমরা অণুই পাবো, অণু থেকে ক্যালকুলেশন করে অণু পাবো। আমরা যদি পরমাণু নিয়ে ক্যালকুলেশন করি, আমরা পরমাণু নিয়ে ক্যালকুলেশন করলে শেষে আমরা পরমাণুই পাবো, ঠিক আছে। এবং আমরা যদি আয়ন নিয়ে ক্যালকুলেশন করি, তখন ক্যালকুলেশন শেষে আমরা আয়নই পাবো। এইটা আমরা অনেকে ভুল করি, আমরা অণু নিয়ে ক্যালকুলেশন করে পরমাণু সংখ্যা ধরে ফেলি, আমরা পরমাণু নিয়ে ক্যালকুলেশন করে তোমার হচ্ছে অণু সংখ্যা ধরে ফেলি। এই জন্য এটা আমি স্পেসিফিকভাবে লিখে দিলাম যে যখন আমরা যেটা নিয়ে ক্যালকুলেশন করবো আমরা শেষ পর্যন্ত সেটাই পাবো। যেমন ধরো আমরা যদি পানি নিয়ে ক্যালকুলেশন করি, তো শেষে আমরা যেই সংখ্যা পাবো n এর ভ্যালু পানির অণু সংখ্যা হবে, পানির পরমাণু সংখ্যা না। পানির ভিতরে দেখো এইটা যদি 1 অণু পানি হয়, এর ভিতরে পরমাণু সংখ্যা কিন্তু 3টা, 2টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। সো এই জিনিসটা আমাদের আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে যে অণু এবং পরমাণু এই দুইটার ভিতরে ডিফারেন্স কি আছে। সো দেখো অণু এবং পরমাণুর ভিতরে বেশ ভালো ডিফারেন্স আছে, এটা আমাদের আলাদা করে জানাই বুঝে তারপরে আগাতে হবে। এরপর আসো যে আমরা যদি অণু, পরমাণু, আয়ন এইগুলার ডিফারেন্স বুঝতে পেরে থাকি, তখন আমরা সামনে আগাবো। দেখো যদি আমরা এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আসি, তখন আমাদের 22.4 লিটারে 1 মোল হয়ে যায়। এই জন্য আমরা যে কোনো মোল ক্যালকুলেশন করতে যে VL ডিভাইডেড বাই 22.4 লিটার নিই। যদি আমরা এসএটিপিতে যাই, তখন আমরা VL ডিভাইডেড বাই 24.789 নিই, তখন কি 24.789 এ 1 মোল হয়। সেম ভাবে আমাদের এনটিপিতে 24.01 এ 1 মোল হয়, তার মানে VL ডিভাইডেড বাই 24.01 এটা আমাদের নিতে হবে। আর আমাদের যদি যে কোনো সময় যে কোনো প্রেসার দেয়া থাকে, ভলিউম দেয়া থাকে, টেম্পারেচার দেয়া থাকে, তখন যদি মোল বের করতে বলে তখন আমরা পিভি ডিভাইডেড বাই আরটি নিব। পাশাপাশি আমাদের যদি ঘনমাত্রা এবং আয়তন দেয়া থাকে, তখন আমরা এই ফর্মুলা নিব, নিয়ে ক্যালকুলেশন করব। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল ফর্মুলা। তুমি কি করবা? এই ফর্মুলাটা গাদাবার প্র্যাকটিস করবা, যত সংখ্যক বার পারো ভাই, জীবনে যত সংখ্যক বার পারো এই ফর্মুলাটা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই দেখবা যে তুমি এইটাকে ব্যবহার করে যত বেশি সম্ভব ম্যাথ করতে পারতেছো। এইটাকে ব্যবহার করে তুমি সব ম্যাথ মিলাইতে পারতেছো। ইভেন তুমি সামনে যত ক্যালকুলেশন দেখবা, সে তুমি নর্মাল ক্যালকুলেশন, সে তুমি সহগুণবাদ সূত্রের ক্যালকুলেশন বা যে কোনো ক্যালকুলেশন, ওটা তুমি দেখবা এইটা দিয়েই মিলে যাচ্ছে। সো এটা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা একটু দেখবো যে এই ফর্মুলাটা আসলে কাজে কিভাবে লাগে। এই ফর্মুলাটা কাজে লাগে হচ্ছে যে কোনো দুইটা নিয়ে, পুরাটা না, যে কোনো দুইটা নিয়ে। ধরো তুমি মোল বের করতে চাচ্ছ, কিন্তু তোমাকে আয়তন দেয়া আছে, তো এইটার সাথে এইটা নিতে হবে। তুমি ধরো মোল বের করতে চাচ্ছ, কিন্তু পিভি ডিভাইডেড বাই আরটি এর ভ্যালু দেয়া আছে, তো তখন এটার সাথে এইটা নিবে। তুমি ধরো সংখ্যা বের করতে চাচ্ছ, কিন্তু পিভি ডিভাইডেড বাই আরটি এর ভ্যালু দেয়া আছে, তখন তুমি এইটার সাথে এইটা নিবা। সো এইভাবে তুমি রিলেশন তৈরি করবা, সম্পর্ক তৈরি করবা। বাস্তব জীবনে আমরা যেমন বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি করি, এরকম একটার সাথে আরেকটা সম্পর্ক অলরেডি হয়ে আছে, জাস্ট তুমি দুইটাকে কানেক্ট করবা, করে ম্যাথ করে ফেলবা। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব, আমরা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দেখার চেষ্টা করব, যাতে হচ্ছে যে আমরা যেই টাইপের
ম্যাথ করি ওগুলাই হচ্ছে আমাদের এখানে বেশি দেখা যায়। এই টাইপের প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। আর না আমি নিজে বানাই দিব তাই ভাবতেছি, আচ্ছা আমি নিজেই বানাই দিই। যেমন ধরো বললো যে 5 গ্রাম তোমার পানিতে কতটি নাম্বার 1 প্রথম প্রশ্ন পরমাণু আছে, ঠিক আছে। নাম্বার 2 কতটি অণু আছে। সো এইটা আমাদের প্রশ্ন করছে। সো 5 গ্রাম পানিতে কতটি পরমাণু কতটি অণু আছে। সো আচ্ছা 5 গ্রামের জায়গায় আমি জায়গাতে 5 না দিয়ে 9 দিই। কেন 9 দিলাম একটু পরে বুঝতে পারবা। 9 গ্রাম পানিতে কতটি পরমাণু আছে কতটি অণু আছে এটা যদি জিজ্ঞাসা করে তখন আমরা কি করব। দেখো আমাদের এখানে যেহেতু পানি দেয়া আছে, সো পানি যেহেতু একটা অণু, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা অণু থেকে অণুই পাবো। এটা আমাদের প্রথম মনে রাখতে হবে। সো ক্যালকুলেশন করার জন্য দেখো আমাদের যেহেতু কতটি মানে সংখ্যা চাইছে, তাহলে আমরা সংখ্যার ফর্মুলায় প্রথমে যাব। সংখ্যার ফর্মুলা কি? সংখ্যার ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই na। এবার যেহেতু আমাদের ভর দেয়া আছে এজন্য আমরা ভরের ফর্মুলায় যাব। ভরের ফর্মুলা কি? w ডিভাইডেড বাই m। এবার যেহেতু আমাদের এখান থেকে সংখ্যা বের করতে বলছে তখন আমরা n ইকুয়ালস টু na ইন্টু w ডিভাইডেড বাই m এটা লিখবো। এবার এই জায়গাতে আমাদের দেখো na এটার যে ভ্যালু সেটা কত, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো সংখ্যা চাইছে, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এই সংখ্যাটা আসবে। এবার ভালো করে দেখবা w এর ভ্যালু এখানে 9 গ্রাম দেয়া আছে। সো আমরা উপরে 9 গ্রাম বসালাম। এবার m এর ভ্যালু, পানির জন্য m এর ভ্যালু কত? 18 গ্রাম। অক্সিজেন 8 16 আর 2 হচ্ছে হাইড্রোজেন, সো 18। এবার দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 9 এর সাথে 18 কেটে যায় 2 থাকে, এই 2 এর সাথে 6 কেটে যায় 3 থাকে। সো এখানে তুমি ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত ভ্যালু পাবা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো এই যে ভ্যালুটা পাইলা বলো তো এটা অণু না পরমাণু? উত্তর হচ্ছে এটা অণু। কারণ কি আমরা অণু নিয়ে ক্যালকুলেশন শুরু করছিলাম, শেষে যে আমরা অণুই পাবো, অর্থাৎ n এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের অণু সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পরমাণু সংখ্যা কত হবে? দেখো পানির অণুতে আমাদের 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু ছিল, অর্থাৎ টোটাল পরমাণু সংখ্যা 3। অর্থাৎ টোটাল অণুর সাথে একটাতে যেহেতু 3টা পরমাণু, 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি টোটাল পরমাণু সংখ্যা পাবো। তো তার মানে এখান থেকে যদি আমার টোটাল পরমাণু সংখ্যা বের করতে হয় তাহলে কিভাবে করব? দেখো মোট পরমাণু বা পরমাণু ইকুয়ালস টু তখন আমরা পাবো হচ্ছে 3 ইন্টু n, মানে 3 ইন্টু অনুসংখ্যা। সো 3 নিলাম, দেখো আমাদের অনুসংখ্যা কত আছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো ক্যালকুলেশন করলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এইটা আসবে হচ্ছে আমার পরমাণু সংখ্যা। সো এইভাবে আমাদের যদি প্রশ্ন করে আমরা যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো, ঠিক আছে। এইভাবে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হয়। সো সাপোজ ধরো আমাদের অন্য আরেকটা ম্যাথ দিয়ে দিল, আমি একটু মুছে তারপরে ম্যাথটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমাদের ধরো অন্য একটা ম্যাথ দিয়ে দিল এভাবে, আমি একটু চিন্তা করে ম্যাথ দিই, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে আরো ভালো সুবিধা হবে। ওকে, আমাদের বললো যে তোমার হচ্ছে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন, হ্যাঁ, এসটিপিতে কত মিলিলিটার। সো এটা আমাদের বের করতে বলছে। তো দেখো আমাদের আয়তন বের করতে বলছে এসটিপিতে, তাও আবার মিলিলিটারে। তার মানে এসটিপিতে আয়তন মানে হচ্ছে v/22.4 লিটার। আর এখানে দেখো ভর দেয়া আছে, মানে এটা w। তার মানে আমাদের এইটার সাথে এইটার রিলেশন করতে হবে, করে তারপরে ম্যাথটা ক্যালকুলেশন করতে হবে। সো তার মানে আমরা এখানে w ডিভাইডেড বাই m আগে লিখবো, যেহেতু আমাদের ভর দেয়া আছে। আর যেহেতু আমাদের আয়তন থেকে আমাদের ml এ যেতে হবে, তখন আমরা কি করব? vl ডিভাইডেড বাই 22.4 লিটার এটা লিখবো। সো যদি আমরা এখন দেখি vl এর ভ্যালু বের করার জন্য আমাদের 22.4 কে গুণ করতে হবে, 22.4 ইন্টু w ডিভাইডেড বাই m। সো আমাদের এখানে 22.4 ইন্টু w এর ভ্যালু কত দেখো তো? 7 গ্রাম। যেই ভর দেয়া থাকবে সেটা উপরে আছে, 7 গ্রাম বসালাম, ডিভাইডেড বাই m মানে হচ্ছে নাইট্রোজেন মানে হচ্ছে নাইট্রোজেন 7 14 14 দুগুণা 28। সো এখানে আমাদের 28 গ্রাম। সো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখবা 4 7 28 হয়। সো 4 দিয়ে ভাগ করা যায়।
এবার 4 দিয়ে ভাগ করা গেলে এখানে আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবা এটার সাথে এটা কাটার চেষ্টা করব। সো এটার সাথে এটা যদি কাটার চেষ্টা করি, দেখো এইটাকে 2 দিয়ে কাটলে এইটাকে পাওয়া যায় হচ্ছে 11.2। সো 11.2 ডিভাইডেড বাই 2 মানে ক্যালকুলেশন করলে কত আসবে তুমি জানো, 5 দুগুণা 10। সো এখানে 5 আর এখানে আমাদের 12 মানে হচ্ছে 5.6 আসে। 5.6 লিটার এইটা আসে হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাসের আয়তন। বাট আমাদের লিটারে তো না, আমাদের চাইছে হচ্ছে ml এ। এবার ml এ চাইলে আমরা কি করব, 1 লিটার হচ্ছে 1000 ml। সো আমাদের টোটাল VML ml এ যদি কনভার্ট করতে চাই তাহলে 5.6 লিটার ইন্টু 1000 গুণ করো। 1000 গুণ করলে 5600 ml। সো এইটা পাচ্ছি 5600 ml, এইটা পাচ্ছি। দ্যাটস ইট। সো এইভাবে আমাদের যে কোনো ম্যাথ যদি এখান থেকে আসে আমরা কিন্তু অনায়াসে বের করতে পারবো। এখন আমাদের পরীক্ষাতে আসা কিছু ট্রিকি ম্যাথ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। ট্রিকি ম্যাথ কেন বলছি, দেখো এই সেম এই ফর্মুলা থেকে আমাদের ম্যাথ আসবে, বাট ম্যাথগুলো একটু ট্রিকি হবে। সো ট্রিকি টাইপের কোশ্চেনগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। যেমন একটা খুব কমন কোশ্চেন হচ্ছে দেখা যাবে যে কোনো একটা কমন কোশ্চেন, আমি তো একটু লেখার জন্য বলতাম, আগে যখন উদ্ভাসে ছিলাম তখন উদ্ভাসের কথা লিখতাম, যখন 10 মিনিট স্কুলে ছিলাম তখন 10 মিনিট স্কুলের কথা লিখতাম, এখন আমি বাসায় বসে ক্লাস নিচ্ছি, সো আমার নিজের নাম নেই। ধরো প্রশ্নটা এরকম যে মিল্টন শব্দটি লিখতে আচ্ছা 5 মিলিগ্রাম পেন্সিল বা চক বা পেন্সিল ব্যবহার হয়। সো এবার এই লিখতে আচ্ছা এখানে একটা আসবে 5 মিলিগ্রাম মিল্টন শব্দটি, এটা ধরো আমি ধরে নিলাম বলে দেয়া আছে যে 500 বার লিখতে 5 মিলিগ্রাম। এবার আমাকে জিজ্ঞেস করবে যে কতটি পরমাণু ব্যবহার হয়েছে, কতটি পরমাণু ব্যবহার হয়েছে। সো এই প্রশ্নটা ট্রিক কোথায়, এই প্রশ্নটা ট্রিক হচ্ছে আমরা যে পেন্সিলটা ইউজ করি এটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, চক পেন্সিল হচ্ছে কার্বন দিয়ে তৈরি। সো কার্বন দিয়ে যেহেতু তৈরি, বুঝছো যে কার্বন দিয়ে যেহেতু তৈরি, তার মানে এই জায়গাতে আমরা 5 মিলিগ্রাম 500 বার লিখছি, ঠিক আছে, 500 বার লিখছি। সো 500 বার লিখতে আমাদের ব্যবহার হয়েছে 5 মিলিগ্রাম, ঠিক আছে। এবার এখানে আমাদের বলবে যে 1 বার লিখতে কতটি পরমাণু, এই কথাটা ভুলে গেছি, 1 বার লিখতে কতটি পরমাণু। সো এখানে আমরা দেখো আমাদের 500 বার লিখতে খরচ হয় 5 মিলিগ্রাম। এবার তাহলে 1 বার লিখতে খরচ হবে 5 ডিভাইডেড বাই 100, 5 ডিভাইডেড বাই 500, এটা কি মিলিগ্রামে। বাট তুমি যদি এটাকে গ্রামে কনভার্ট করো তাহলে 5 ডিভাইডেড বাই 500 ইন্টু মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে 10⁻³ গ্রাম। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো দেখো 500। সো এই জায়গা থেকে আমরা কিন্তু 10⁻⁵ গ্রাম পাই। সো এই যে 10⁻⁵ গ্রাম পাই, এটা আসলে কি বলতো, এটা ভর। এটা ভর। সো আমরা এখান থেকে ডাব্লিউ এর ভ্যালুটা পাচ্ছি। এখন ডাব্লিউ এর ভ্যালুটা পাওয়া মানে আমাদের যদি সংখ্যায় যেতে হয় তাহলে সংখ্যায় কিভাবে যাব, ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এন এ। তাহলে এন ইকুয়ালস টু এন এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻23 ইন্টু ডাব্লিউ এর ভ্যালু কত দেখো তো, 10⁻⁵ ডিভাইডেড বাই এম মান হচ্ছে 12। কেন 12? কারণ কার্বনের জন্য 12। এবার তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখো এই জায়গাতে 6 দুগুণা 12 আসে। এবার 6 দুগুণা 12 আসলে 1 ডিভাইডেড বাই 2 মানে হাফ, মানে 0.5। এই দুইটাকে অ্যাডজাস্ট করো তো, এই দুইটাকে অ্যাডজাস্ট করলে 23 থেকে 5 বাদ দিলে 10⁻18 পাওয়া যায়। সো এটাকে যদি আরো সুন্দর করে ক্যালকুলেশন করো, 10 দিয়ে গুণ করো এবং 10 দিয়ে ভাগ করো। সো 10 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ করলে 5 ইন্টু 10⁻17 পাবা। সো এই জায়গা থেকে তোমার 1 বার লিখতে পরমাণু খরচ হবে হচ্ছে 5 ইন্টু 10⁻17। সো এই টাইপের ট্রিকি ম্যাথ দিবে যেটাতে তুমি সরাসরি ভর পাবা না, ভরকে তোমাকে একটু বের করে নিতে হবে, ঠিক আছে। এবার আরো অনেক ধরনের ট্রিকি ম্যাথ থাকে, তার ভিতরে দেখো আরেকটা ম্যাথ আছে, যেই ম্যাথটা আমি দেখাই দিলে আমরা এখান থেকে আর প্র্যাকটিস করবো না। বাকি তুমি হচ্ছে আরো এক্সট্রা ম্যাথ প্র্যাকটিস করতে চাইলে বাসায় একা তুমি কোশ্চেন ব্যাংক থেকে করবা,
আর যদি তাও না মন চাই তাহলে আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স থেকে একা একা করতে পারো, ঠিক আছে? আমার ওটা একটু দেখে নিয়ে তারপর করতে পারো। এরপরে যেমন বলছে নিচের কোনটিতে সবচেয়ে বেশি পরমাণু আছে, এরকম কোশ্চেন করে নিচের কোনটিতে সবচেয়ে বেশি পরমাণু আছে। যেমন ধরো বলে দিছে যে 1.1 গ্রাম হাইড্রোজেন এইটাতে, তারপরে আরও বলে দিছে যে 2 গ্রাম হিলিয়াম, তারপরে বলে দিছে যে 14.7 গ্রাম ক্রোমিয়াম, এবং বলে দিছে হচ্ছে 7 গ্রাম নাইট্রোজেন। সো এইগুলাতে কোনটিতে বেশি পরমাণু আছে এটা আমাদের বের করতে হবে। এবার সিম্পলি চিন্তা করো, হাইড্রোজেনে এমনিতে 2টা পরমাণু আছে, হিলিয়ামে 1টা পরমাণু, ক্রোমিয়ামে 1টা পরমাণু, নাইট্রোজেনে 2টা পরমাণু আছে। সো যদি পরমাণু সংখ্যা হিসাব করতে হয় তাহলে নাম্বার অফ পরমাণু n ডিভাইডেড বাই na ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m ইকুয়ালস টু n। সো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা যে নাম্বার অফ পরমাণু এইটা তোমার হচ্ছে ইয়ার সাথে সমানুপাতিক। কি বলতো, এই নাম্বার অফ পরমাণু nটা হচ্ছে তোমার যেই ভর দেয়া থাকবে সেই ভরের সাথে সমানুপাতিক, আর আণবিক ভরের ব্যস্তানুপাতিক। সো আণবিক ভর যত বেশি হবে তার হচ্ছে পরমাণু সংখ্যা তত কম হবে, আণবিক ভর যত বেশি পরমাণু সংখ্যা তত কম, আণবিক ভর যত বেশি পরমাণু সংখ্যা তত কম, তারপর ডাব্লু যত বেশি পরমাণু সংখ্যা তত বেশি। সো আমাদের দেখতে হবে আণবিক ভর বেশি সবচেয়ে কার বেশি। সো দেখো হিলিয়ামের আণবিক ভর তোমার হচ্ছে 4, ক্রোমিয়ামের অনেক বেশি 50+, নাইট্রোজেনের হচ্ছে 28, আর হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2। সো সেই হিসাবে হিসাব করলে তোমার আণবিক ভর সবচেয়ে বেশি এইটার এবং এইটার। সো এই দুইটার পরমাণু সংখ্যা কম হবে অটোমেটিক্যালি, তাহলে বেশি কার হবে, বেশি হবে হাইড্রোজেনের। সো এইভাবে অনায়াসে তুমি দাগিয়ে নিতে পারবা। এবার যেহেতু এখানে এক্স্যাক্ট নাম্বার দেয়া আছে তুমি কিন্তু অনায়াসে হিসাবও করে দিতে পারো। যেমন দেখো পরমাণু সংখ্যা n বের করার উপায় হচ্ছে na ইন্টু w ডিভাইডেড বাই m। সো তিনটাকে ক্যালকুলেশন করে নিতে পারবা। সো এখানে তুমি যেভাবেই করো না কেন হাইড্রোজেনই আসবে। আমি কি করলাম, আমি তোমাকে শর্টকাট ট্রিক বুঝাইলাম যে কিভাবে তিনটাকে তুমি জাস্ট এইভাবে চিন্তা করে বের করতে পারো। সো এইভাবে চিন্তা করে বের করার এটা একটা খুব সিম্পল ট্রিক ওয়ে। সো এইভাবে চিন্তা করতে পারো, আবার এখান থেকেও ক্যালকুলেশন করতে পারো, এখান থেকে ক্যালকুলেশন করলেও বের হয়ে যাবে। ওকে, এবার আসো যে আমরা আমাদের আজকের পরবর্তী টাইপে যাব। পরবর্তী টাইপ হচ্ছে টাইপ 3। টাইপ 3তে দেখবো হচ্ছে আমরা সহগ অনুপাত সূত্র। কি দেখবো ভাইয়া? সহগ অনুপাত সূত্র। সো সহগ অনুপাত সূত্রে কি থাকে লিখো, এরপরে তোমরা লিখো সহগ অনুপাত সূত্র টাইপ 3 সহগ অনুপাত। সো এই যে কথাটার ভিতরে আমাদের সূত্রটা দেয়া আছে, সহগের অনুপাত করতে হয়। আমি একটু জাস্ট 1 মিনিটে পানি খেয়ে আসি, কেমন? সো সহগ অনুপাত সূত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সহগ অনুপাত সূত্রের ক্ষেত্রে আমাদের আগে একটা বেসিক বোঝা লাগবে। ধরো যে কোনো একটা বিক্রিয়ার কথা বলি, আমাদের কাছে a মোল a বিক্রিয়া করে যদি b মোল b এর সাথে c মোল c তৈরি করে, তখন এই জায়গা থেকে সহগ অনুপাত সূত্র তৈরি করা যায়। তৈরি কিভাবে করব? দেখো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে মোল লিখব। যেমন দেখো এইটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, এটা একটা উৎপাদ। প্রত্যেকটা বিক্রিয়কের সামনে তার সহগ আছে, উৎপাদের সামনেও তার সহগ আছে। এখন প্রত্যেকটা বিক্রিয়কে যদি আমি মোল লিখতে চাই, যেমন দেখো এ বিক্রিয়কের মোলকে আমরা n অফ a লিখব, বি বিক্রিয়কের মোলকে আমরা n অফ b লিখব, আর সি বিক্রিয়কের মোলকে আমরা n অফ c লিখব। তাহলে সিম্পলি যদি চিন্তা করি, এ বিক্রিয়কের মোল, বি বিক্রিয়কের মোল, সি বিক্রিয়কের মোল, মানে প্রত্যেকটা বিক্রিয়কের মোল লিখলাম। এইটা কিন্তু আমরা জাস্ট আইডেন্টিফাই করছি, মোল লিখে আইডেন্টিফাই করছি। এবার সহগ অনুপাত সূত্র মানে হচ্ছে যে আমি যার মোল লিখব তার সহগকে নিচে ভাগ করতে হবে, যার মোল লিখবো তার সহগকে নিচে ভাগ করতে হবে, যার মোল লিখবো তার সহগকে নিচে ভাগ করতে হবে। সো যার মোল লিখছি তার সহগকে যদি আমি নিচে দিয়ে ভাগ করি, তাহলে যে অনুপাতটা তৈরি হয় এই অনুপাতটা সবসময় সমান। এই জিনিসটাকে বলা হচ্ছে সহগ অনুপাত সূত্র। সো যেই অনুপাতটা তৈরি হয়, অনুপাতটা সবসময় সমান, এই অনুপাত থেকে আমরা হচ্ছে সমস্ত ফর্মুলা পাই। কারণ ফর্মুলা কিভাবে পাবো? দেখো এই জায়গাতে যেহেতু n আছে, n থাকা মানে আমরা এই a কে 1/a আকারে লিখতে পারি, n কে আমরা ইচ্ছা মতো যেটা প্রয়োজন সেটাতে ভেঙে ফেলতে পারি। কারণ আমরা জানতাম n ইকুয়ালস টু সামথিং বাই সামথিং বাই সামথিং, আগে মোলের হিসাবে দেখছি। সো আমাদের যদি এখন ওয়েট লাগে বা ভর লাগে তাহলে w/m এ যাইতে পারি। b এর ক্ষেত্রে 1/b রাখলাম। ধরো এই যে nটাকে যদি আমাদের STP তে আয়তন দেওয়া থাকে তাহলে VL ডিভাইডেড বাই 22.4 এ যাইতে পারি।
দেখো 1/c দেয়া আছে, এইটাকে যদি আমাদের সংখ্যায় যাওয়া লাগে তখন আমরা n ডিভাইডেড বাই n a তে যাইতে পারি। সো আমাদের যখন যেটাতে লাগবে আমরা কিন্তু তখন সেটাতে চলে যেতে পারবো, যখন যেটাতে লাগবে তখন সেটাতে চলে যেতে পারবো। দ্যাটস ইট। এভাবে আমরা অনায়াসে একদিক থেকে একদিকে শিফট করে যেতে পারি। এটাকে বলা হচ্ছে সহগ অনুপাত সূত্রের ক্যারিশমা। আমি এই জন্য সব সময় ক্যালকুলেশনের জন্য এটা ব্যবহার করি। এটা ব্যবহার করার অভ্যাস করলে তোমার যে কোনো ম্যাথ 3 লাইন 4 লাইনে ইজিলি মিলে যাবে, ইজিলি মিলে যাবে। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে এরকম জিনিস। ওকে, এবার এই সহগ অনুপাত সূত্র ব্যবহার করার জন্য কি লাগবে সেটা আমরা বুঝবো, বাট তার আগে আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। আমি খুব কমন একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে নাইট্রোজেন আছে এবং 3 মোল হাইড্রোজেন আছে, বিক্রিয়া করে তুমি 2 মোল অ্যামোনিয়া তৈরি করলা। এই বিক্রিয়াটা যেটা আমি লিখলাম এটার বিশেষত্ব কি বলতো? বিশেষত্ব হচ্ছে এই বিক্রিয়াকে আমি সমতাকরণ করছি। 1 মোলের সাথে 3 মোল উৎপন্ন করে 2 মোল, সমতাকরণ করছি। সো এখানে একটা মেইন ঝামেলা হচ্ছে সহগ অনুপাত সূত্রে তোমাকে প্রকৃতপক্ষে কি কি উৎপাদ তৈরি হচ্ছে সেটা জানা লাগবে, পাশাপাশি সমতাটা জানতে হবে যে সমতা করলে কি আসে, কতর সাথে কত আসে, রেশিওটা ঠিক রাখতে হবে। সো এখানে যদি আমরা সমতাকরণটা দেখি তাহলে দেখো 1 মোলের সাথে 3 মোল আসে। তো আমি এখন যদি সহগ অনুপাত সূত্র লিখি, আমি মোল লিখব, কার মোল? নাইট্রোজেনের মোল। আমি মোল লিখব, কার মোল? হাইড্রোজেনের মোল। আমি মোল লিখব, কার মোল? অ্যামোনিয়ার মোল। সো তিনটারই আমি মোল লিখলাম। মোল লেখার পরে যার মোল লিখছি তার সহগ দিয়ে ভাগ করব। নাইট্রোজেনের সহগ 1 আছে, ভাগ করলাম। হাইড্রোজেনের সহগ 3 আছে, ভাগ করলাম। অ্যামোনিয়ার সহগ 2 আছে, ভাগ করলাম। সো যার মোল লিখবো তার সহগ দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ করার পর যেই রেশিওটা আসে এই রেশিও হচ্ছে সমান। এইভাবে কিন্তু আমাদের সহগ অনুপাত সূত্র লিখতে হয়। এখন আমাদের এখান থেকে যে কোনো কোশ্চেন দিয়ে দিলে সেটা পারবো। যেমন ধরো আমাদের যদি বলে এই বিক্রিয়া দিয়ে বলে যে 5 গ্রাম নাইট্রোজেন দিলে 5 গ্রাম নাইট্রোজেন দিয়ে তোমার হচ্ছে এসটিপিতে কত লিটার অ্যামোনিয়া তৈরি সম্ভব। তো এসটিপিতে কত লিটার অ্যামোনিয়া তৈরি সম্ভব, সো এটার সাথে এটার সম্পর্ক। সো আমাদের দেয়া আছে 5 গ্রাম নাইট্রোজেন, এসটিপিতে অ্যামোনিয়া কতটুকু তৈরি সম্ভব সেটা বের করতে বলছে। তখন আমরা এইটার সাথে এটা করব, তাই না? তাহলে আমাদের এই রিলেশনটা তখন এটার সাথে এটা নেওয়া লাগবে, মাঝখানেরটা বাদ। তাহলে আমরা এটা থেকে অনায়াসে আইডেন্টিফাই করে নিতে পারি n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2। এবার দেখো নাইট্রোজেনকে ভাগ করলে W ডিভাইডেড বাই M আসার কথা। সো W ডিভাইডেড বাই M মানে হচ্ছে W 5 গ্রাম, M মানে নাইট্রোজেনের হচ্ছে 28 গ্রাম। সো দেখো W ডিভাইডেড বাই M মানে 5 ডিভাইডেড বাই 28। এবার দেখো সামনে তুমি হাফ রাখলা। এবার n অফ অ্যামোনিয়াকে যেহেতু আমাদের কত লিটার বলছিল এসটিপিতে, তখন আমরা ফর্মুলা লিখবো VL ডিভাইডেড বাই 22.4। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে VL এর ভ্যালু বের করি 22.4 এবং 2 গুণ হবে। সো 5 ইন্টু 2 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 28। ঠিক আছে? সো ক্যালকুলেশন করলে এখান থেকেই আমরা এখন বাকি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। যেটাই থাক হাতে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে বাকি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। সো আশা করি আমরা সহগ অনুপাত সূত্রের বেসিকটা বুঝতে পারছি। এখন যদি আমরা বেসিকটা বুঝি তখন আমরা কিছু ক্যালকুলেশন করব, আর ক্যালকুলেশন করার আগে আমাদের আগে একটা বেসিক জিনিস জানতে হবে যে টোটালি আমাদের ভার্সিটি ক ইউনিটে কোন কোন রিয়াকশন আসে সহগ অনুপাত সূত্র থেকে। আমাদের গদবাঁধা কয়েকটা রিয়াকশনই আসে যেগুলো সহগ অনুপাত সূত্র থেকে আসে। দেখো খুব পপুলার একটা বই, ভার্সিটি ক প্রিপারেশন বুক, হ্যাঁ, উদ্ভাসের। আমার কাছে 2022 ভার্সন আছে। 2022 এবং 23 সালে আমি যখন ক্লাস নিছি তখন আমি এই ভার্সনটা দেখে দেখে ক্লাস নিতাম বা এই ভার্সনটা দিয়ে প্রিপারেশন নিতাম। সো ওই সময় পর্যন্ত ওদের যত বই সব কিছুই আমার কাছে ছিল। বাকি ছেড়ে চলে আসার পরে তো অফিসিয়াল সব কিছু বন্ধ হয়ে গেছে, অফিসিয়াল আদান প্রদান সব বন্ধ হয়ে গেছে। সো আমি আর এখন এই ধরনের বই চাইলেও পাই না। সো আর এগুলো হচ্ছে বাইরে ভালো ভার্সনগুলো কিনতেও পাওয়া যায় না, ওরা টিচারদেরই দেয় শুধু। এখন সম্ভবত টিচারদেরও দেওয়া বন্ধ করে দিছে, আগে সব টিচারদের দিত। টিচাররা যেহেতু অনেক পরিমাণ বই নিয়ে বাইরে সার্কুলেট করে এই জন্য এখন বইয়ের দামও বেড়ে গেছে, আর উদ্ভাসী স্টুডেন্ট সংখ্যা এখন আগের থেকে কম হয়ে গেছে। সো ওরা এখন সবাইকে আর এইগুলা দেয় না। আগে আমি প্রচুর নিতে পারতাম, আমার কাছে অনেক ছিল এবং আমি অনেক স্টুডেন্টকেও দিছি নিয়ে। সো এই যে বই, এই বইটাতে এত চমৎকারভাবে প্রত্যেকটা জিনিস সাজানো আছে, তুমি এখান থেকে প্র্যাকটিস করলেই তোমার জন্য এনাফ। তুমি ক্লাস করো, প্রত্যেকটা জিনিস বুঝো, আর এই বইগুলা থেকে তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো। সো এই জায়গাতেই দেখো সব কিছু সুন্দর মতো গুছিয়ে দেয়া আছে। যেমন এখানেই প্রথমে আমাদের রিয়াকশান যে কয়টা সবচেয়ে বেশি আসছে সে কয়টা দেয়া আছে। যেমন দেখো আমাদের সবচেয়ে বেশি
ক্যালসিয়াম কার্বনেটের রিয়াকশনটা আসে। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই রিয়াকশনটা আসে। এরপরে আমাদের KClO3 এই রিয়াকশনটা আসে। এটা তো খুবই পপুলার রিয়াকশন। KClO3 কে উত্তপ্ত করলে KCl+O2 তৈরি হয়। এইটাই আমাদের কি করা লাগে, সমতাকরণ করা লাগে। কারণ দেখো এখানে 3টা অক্সিজেন আছে, এখানে 2টা অক্সিজেন আছে, তার মানে এখানে আমাদের 6টা বানাইতে গেলে এখানে 3 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এখানে 2 দিলে K এর সংখ্যা 2 হয়ে গেছে, সো এখানে আমাদের 2 দেওয়া লাগবে। সো এইটা হলো আমাদের সমতাকরণ। KClO3 এটা থেকে গতবার বুয়েটেও পরীক্ষায় কোশ্চেন আসছিল, তার আগের বার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তুমি KClO3 থেকে প্রশ্ন পাওয়াই পাবা, যেখানে তোমার রিটেন টাইপের কোশ্চেন আসবে বা একটু কঠিন করতে চাইবে প্রশ্ন, KClO3 থেকে দিবে, কারণ KClO3 এর ক্যালকুলেশনটা একটু কঠিন। আর এই জন্য আমাদের KClO3 এর ক্যালকুলেশনটা মুখস্থ করতে হয়। সো তোমার সামনে যখনই KClO3 রিলেটেড ক্যালকুলেশন আসবে, এই জায়গার ভ্যালুগুলা ক্যালকুলেশনটা মুখস্থ করবা, মাস্ট মুখস্থ করবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো, এখান থেকে আমাদের আরও আসে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি যদি HCl যোগ করো, তখন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড এই 3টা জিনিস তৈরি করে। এখানে কি সমতা আছে? উত্তর হচ্ছে না, সমতা নাই। এখানে দেখো 2টা ক্লোরিন, তাই না? এখানে যদি 2টা ক্লোরিন হয় তাহলে মেলানোর জন্য এখানে 2 দিতে হবে। এখানে 2 দিলে দেখো হাইড্রোজেন সংখ্যা 2 হয়ে গেছে, সেটা মিলে গেছে। এখানে দেখো এখন 3টা অক্সিজেন, এখানে 2টা, এখানে একটা, 3টা। সো এখন সব মিলে গেছে। সো এই যে জিনিসটা, এটাকে আমাদের জাস্ট সমতাকরণ করতে হবে। এছাড়া পাশাপাশি এখানে আমাদের আরও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া আছে, HCOর সাথে বিক্রিয়া আছে। এই ছোট ছোট বিক্রিয়াগুলো আমাদেরকে একটু দেখতে হয়, দেখে নিলে আমরা এখান থেকে যাবতীয় জিনিসপত্র ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে? সো ক্যালকুলেশন যদি করতে পারি, এখন আমাদের বিগত যে সমস্ত প্রশ্নগুলো আসছে বিভিন্ন জায়গায়, এই টাইপের কয়েকটা প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে আমরা পারবো কিনা একটু জাস্ট বোঝার চেষ্টা করব। যেমন দেখো, একটা কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটিতে 18-19 সেশনে আসছে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসছে। বলছে যে এসটিপিতে তোমার 159 গ্রাম Cu2S এইটা পোড়ালে তোমার কতটি সালফার ডাইঅক্সাইড অণু পাবা। তো কোশ্চেনটা আমি আমার মতো করে লিখলাম, বাট এটাই হচ্ছে আমাদের মেইন কোশ্চেন। সো এখানে আমাদের কি করছে, কপার সালফেটকে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড বের করছে। তাহলে আমরা এখন কিভাবে বের করব? দেখো, আমাদের এইটার যে মেইন রিয়াকশন সেটা হচ্ছে Cu2S, এটার সাথে আমরা পুরাবো অক্সিজেন দিয়ে, বিক্রিয়া করলে কপার প্লাস সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। দেখো তো মিলে গেছে কিনা? অক্সিজেন 2টা ছিল, অক্সিজেন 2টা, সালফার একটা ছিল, সালফার একটা, কপার 2টা ছিল, কপার এখানে একটা। তার মানে এখানে আমাদের একটা 2 দেওয়া লাগবে, দিলে এখন রিয়াকশন মিলে গেছে। এবার আমরা দেখো এইটা পুড়িয়ে এইটা বের করছি, তখন আমাদের রিলেশন তাহলে এইটার সাথে এইটার করা লাগবে। তার মানে আমরা এখানে যখন সহগ অনুপাত সূত্র লিখবো, n of Cu2S divided by 1 equals to n of sulfur dioxide divided by 1, এটা বের করলাম। সো এবার দেখো, আমরা যদি এখানে n of Cu2S এটাকে ভাঙি, তাহলে W divided by M পাবো। তাহলে W divided by M পাইলে 1 divided by 1, যেহেতু নিচে ডিভাইডার আছে, সো W divided by M মানে কি, উপরে যাবে 159, নিচে যাবে Cu2S। এখন বলবো ভাইয়া Cu2S এর আণবিক ভর তো জানি না, এটা মুখস্থ রাখতে হবে। Cu2S যেহেতু এটা কমন কোশ্চেন আসে, কপার হচ্ছে কত বলতো, কপার হচ্ছে 63.5 × 2 প্লাস সালফার 32, ক্যালকুলেশন করলে 159ই আসে। সো 159 আমাদের নিচেও বসাইতে হবে, 100 নিচে বসালে, এবার দেখো আমাদের কতটি পরমাণু চাইছে। সো কতটি পরমাণু, n ডিভাইডেড বাই n এর সংখ্যক পরমাণু। সো এখান থেকে কাটাকাটি করলে এটা কাটাকাটি করে দেয়, দেখো n ইকুয়ালস টু আমাদের অ্যাভোগাড্রো নাম্বার আসে, মানে 6.023 × 10⁻23 এটা আসে। সো অপশনে আমাদের এটা দেয়া থাকবে, এটা আমাদের বের করতে হবে। এবার আরো একটা কমন কোশ্চেন তোমাদেরকে করাবো। যেমন দেখো বলছে, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 7-8, ঢাকা ইউনিভার্সিটি 10-11, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15-16, আরো বেশ কিছুবার মাল্টিপলস টাইমস আসছে। সো প্রশ্নটা আমরা একটু তুলবো, তারপরে করব, কেমন? সো প্রশ্নটাই আমাদেরকে বলছে যে
ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। আমি জানি আমি একটু ফাস্ট কথা বলি, আর যদি আমার ক্লাস তুমি 1.5x স্পিডে দেখো তাহলে আমার কথা আরও বেশি ফাস্ট মনে হবে। সো দুইটার সাথে অ্যাডজাস্ট করতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমি চেষ্টা করি সব কিছু স্পষ্টভাবে বোঝানোর। সো আশা করতেছি আমার ক্লাসগুলো তোমরা যারা করতেছো বা পরবর্তীতে এই প্লেলিস্ট থেকে যারা যারা করবা তোমাদের জন্য এই ক্লাসগুলো আসলেই হেল্পফুল হচ্ছে। সো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে এই ক্লাসগুলো একটু শেয়ার করবা। তোমরা আমার চ্যানেলের সাথে থাকবা, চ্যানেলকে সাপোর্ট দিবা। তোমরা যত সাপোর্ট দিবা আমি তত চেষ্টা করব রেগুলারলি তোমাদের জন্য কন্টেন্ট দেওয়ার, তোমাদেরকে আরও ভালো সার্ভিস দেওয়ার। ঠিক আছে, সো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। বলছে 95% ক্যালসিয়াম কার্বন বিশিষ্ট 200 গ্রাম চুনাপাথর। সো দেখো 95% বিশুদ্ধ বা ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট 200 গ্রাম চুনাপাথর, 200 গ্রাম চুনা পাথর। সো চুনা পাথর মানে যেই পাথরের ভিতর চুন আছে সেটাকে আমরা চুনা পাথর বলি। এইটাকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে, কি পরিমাণ চুন পাওয়া যায়, সেটা আমাদের বের করতে বলছে। বা এটাকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যায় এটা ক্যালকুলেশন না করে আমরা হচ্ছে আরেকটু অ্যাডভান্স ক্যালকুলেশন করি। এটাকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে 200 গ্রামকে তুমি যদি সম্পূর্ণরূপে বিয়োজিত করো তাহলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাবা, এইটা বের করি আমরা। সো এইটা বের করলে আরেকটু কঠিন হবে। সো এখন দেখো আমাদের ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরের ভিতরে আছে। সো এইটা একটা চুনের পাথর, বাট এর ভিতরে সবটুকু চুন নাই। কতটুকু আছে? 95% আছে। সো 95% থাকা মানে 100 গ্রামে 95 গ্রাম আছে। তাহলে 1 গ্রামে কত? 95 ডিভাইডেড বাই 100। আর তাহলে আমি 200 গ্রামে কতটুকু পাবো? 200 গ্রামে 95 200 ডিভাইডেড বাই 100। সো এটা কাটাকাটি চলে গেলে দেখো কত আসে? 9 দুগুণা 18 আর 5 দুগুণা 10 মানে 190 গ্রাম। তো 200 গ্রামে আমাদের ক্যালসিয়াম কার্বনেট থাকে হচ্ছে 190 গ্রাম। এখন যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিই তাহলে হিট দিলে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাই। আমাদের বের করতে বলছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিয়ে এখন বের করব। এখন ক্যালসিয়াম কার্বনেটের জন্য আমরা লিখবো হচ্ছে W ডিভাইডেড বাই M, আর কার্বন ডাইঅক্সাইডের জন্য যেহেতু আমাদের এসটিপিতে আয়তন চাইছে তখন আমরা কি লিখবো? VL ডিভাইডেড বাই 22.4 লিটার। সো এখন যদি আমরা W এর ভ্যালু বসাই, W এর ভ্যালু দেখো 190 গ্রাম দেওয়া আছে, ডিভাইডেড বাই M হচ্ছে 100 গ্রাম, VL ডিভাইডেড বাই 22.4। সো এখান থেকে আমরা VL ইকুয়ালস টু কত পাবো? দেখো 190 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 100। সো এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখবা হচ্ছে এই শূন্যর সাথে এই শূন্য কেটে যায়, এই 10-এর সাথে এটা কাটলে আমাদের 1.9 হয়। সো 1.9 মানে অলমোস্ট 2 ইন্টু 22.4। সো এটা ক্যালকুলেশন করলে 44.5 এইটার কাছাকাছি একটা ভ্যালু আসবে। সো এই যে 44.5 আসলো এটাই হচ্ছে আমাদের এখানকার কারেক্ট আনসার, বা এত লিটারই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এইভাবে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন ম্যাথের জন্য করতে পারবো। সো এটা একটা দেখিয়ে দিলাম যেটা ইজি ক্যালকুলেশন বাট বারবার আসে। এরপরে আমাদের KClO3 একটা ক্যালকুলেশন আছে, ওইটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা ভালো পারবা। যেমন বলছে যে KClO3 থেকে বলছে কি যে 5 গ্রাম KClO3 কে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে এসটিপিতে কত ml অক্সিজেন পাওয়া যাবে। সো প্রশ্নটা হচ্ছে আগে লিখি 5 গ্রাম KClO3 কে এটাকে তুমি যদি হিট দাও তখন এসটিপিতে কত ml অক্সিজেন পাওয়া যাবে, এইটা হচ্ছে আমার কোশ্চেন। আমি একদম সিম্পলিফাই করে আমার স্টাইলে লিখলাম। আমি যখন খাতায় পড়াশোনা করি, মানে আমি নিজের জন্য পড়াশোনা করি, তখন বইয়ে প্রশ্ন পড়ে প্রশ্নটা আমি মুখস্থ করার চেষ্টা করি, এবং মুখস্থ করার চেষ্টার সময় আমি কিন্তু লিখে মুখস্থ করি না, আমি এভাবে সাংকেতিকভাবে যেগুলো মেইন জিনিস, মেইন কিওয়ার্ড সেগুলো লিখি যাতে আমার জিনিসটা মনে থাকে, প্রশ্নটা মনে থাকে। প্রশ্ন মনে থাকলে অ্যান্সারও মনে থাকে। এটা খুব ভালো একটা ট্রিক। তুমি যদি কোনো কিছুর প্রশ্ন মুখস্থ করতে পারো তার অ্যান্সার তোমার অটোমেটিক আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, সো প্রশ্ন মনে রাখা একটা ভালো ট্রিক। এবার দেখো এইটাকে আমরা কিভাবে করব। আমরা প্রথমে KClO3 এইটাকে হিট দিব। হিট দিলে আমাদের KCl প্লাস O2 এটা তৈরি হবে। এখন মেলানোর জন্য এখানে দিব আমরা 3 মোল, এখানে দিব 2 মোল, এখানে দিব 2 মোল। এবার আমাদের বের করতে বলছে দেখো অক্সিজেনের পরিমাণ দেয়া আছে KClO3, তার মানে আমাদের ম্যাথটা করার সময় N অফ
KClO3 ডিভাইডেড বাই 2 নেওয়া লাগবে, আর N অফ অক্সিজেন ডিভাইডেড বাই 3 নেওয়া লাগবে। এই দুইটা নেওয়া লাগবে। এখন এই দুইটা নিয়ে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কিভাবে করব দেখো, হাফ আমরা আলাদা করে নিলাম। এই N অফ KClO3 যেহেতু ভর দেয়া আছে, তাহলে W/M ফর্মুলাতে যেতে হবে। সো উপরে বসবে W মানে কত 5। এবার KClO3 এর ভ্যালু তুমি কিভাবে বের করবা দেখো, KClO3 এর ভ্যালু তোমার মুখস্থ রাখা ফরজ। পটাশিয়াম 39, ক্লোরিন 35.5, অক্সিজেন হচ্ছে 16 × 3। সো ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 149.5, এই টাইপের একটা ভ্যালু আসবে। সো কত 149.5 এটা ভ্যালু আসবে। সো এখান থেকে আমরা যদি 149.5 ভ্যালু বসাই, বসানোর পরে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তো এসটিপিতে আমাদের আয়তন চাইছে বাট ml এ। সো এসটিপিতে আয়তন যদি আমরা ml এ নিই, ml এ নিলে আমাদের ফর্মুলাতে একটু পরিবর্তন আসে। দেখো VL ডিভাইডেড বাই 22.4 ছিল, এটা লিটারে, বাট এটাকে যদি আমরা ml বানাই তখন এখানে আসবে হচ্ছে 22,400। এবার আমরা ক্যালকুলেশনটা করলেই বাকি অ্যান্সার পেয়ে যাব। সো আমরা যখন VL এর ভ্যালু লিখবো, বাকি সব উপরে চলে যাবে। সো উপরে গেলে আমাদের কি থাকে, উপরে দেখো 5 থাকে, 22,400 থাকে, ইন্টু 3 থাকে, আর নিচে থাকে 2 × 149.5। সো 2 × 149.5। সো এবার এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এখান থেকে VL এর ভ্যালুটা পেয়ে যাব। সেই VL এর ভ্যালুটা যেটা আসবে সেটা। সো এখানে আমাদের একটা বড় ভ্যালু আসে 1370 লিটার, এই ভ্যালু আসে। সো তোমরা আশা করি বুঝতে পারছো। এই ক্লাসটা আমরা যেভাবে পড়াইলাম, বাকি যে ম্যাথগুলা তোমরা বইতে পাবা, এগুলা তোমরা একা একা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন সুন্দর মতো করবা। যদি কোথাও আটকে যাও তখন এটা তোমার জন্য রেড ফ্ল্যাগ, মনে রাখতে হবে রেড ফ্ল্যাগ। এই রেড ফ্ল্যাগ কি, কারণ তুমি যদি সব ক্যালকুলেশন না শিখে যাও, পরীক্ষার হলে যে তুমি কমন পাবা না, আর কমন না পাইলে নতুন করে ম্যাথ শেখা মুশকিল, নতুন করে ম্যাথ পরীক্ষার হলে বসে সলভ করা মুশকিল। এজন্য প্রত্যেকটা কোশ্চেন সলিউশন করে তারপরে যাবা। আর প্রত্যেকটা কোশ্চেন সলিউশন করতে যে আটকে যে বেঁধে গেলে সলিউশন নিবা কার কাছ থেকে? একটা ওয়ে হইতে পারে তুমি তোমার ফ্রেন্ডের থেকে সলিউশন নিবা, আরেকটা ওয়ে হইতে পারে যদি তোমার কোনো ফ্রেন্ড না থাকে বা তোমার কোনো বড় ভাই না থাকে, তাহলে মিল্টন ভাইয়া তো আছে, মিল্টন ভাইয়ার কোর্সে ভর্তি হবা। সেখানে মাত্র 1299 টাকায় তুমি ফিজিক্সের সমস্ত সলিউশন পাবা, কেমিস্ট্রির সমস্ত সলিউশন পাবা, ম্যাথের সমস্ত সলিউশন পাবা। আমি কেমিস্ট্রিতে সবচেয়ে ভালো পারি, বাট ম্যাথ ফিজিক্সেও খারাপ পারি না, আমার উপর ভরসা রাখতে পারো। তোমাদের ক্লাসগুলো দেওয়ার জন্য আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি এবং সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে পড়াশোনা করি, ক্লাসগুলো আমি রেকর্ড করি। সো আশা করব তোমরা ওটা ভালো করে বুঝবা, বুঝে তোমাদের সমস্যাগুলো কাটিয়ে উঠবা। সো দেখো আমরা অলরেডি 3টা টাইপ শিখে ফেলছি, এই 3টা টাইপ শিখে ফেলছি। এরপরের টাইপ হচ্ছে আমাদের আরও ইম্পর্টেন্ট টাইপ, মোলারিটির টাইপ। এরপরের টাইপ হচ্ছে আমাদের আরও ইম্পর্টেন্ট টাইপ, মোলারিটি, এই টাইপগুলা। সো আমরা এখন টাইপ 4-এ যাব, মোলারিটি দেখবো আগে। সো মোলারিটির যে বেসিক, সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা মোলারিটিটা একদম ক্লিয়ারলি বুঝে যাব। হ্যাঁ, সো টাইপ 4 মোলারিটি। সো মোলারিটি আর লিখলাম না, বাট আমরা একটু দেখব। সো মোলারিটি ব্যাপারটা কি দেখো, আমরা 9-10-এ একটা মোলারিটির সংজ্ঞা পড়ি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। দ্রবের মোল সংখ্যা এটাকে বলা হচ্ছে মোলারিটি। সো 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তত মোলার হয়। সো যত মোল মানে কি n মোল, এটাকে ধরা হয়। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি দেখি যে v লিটার দ্রবণে আমরা n মোল পরিমাণ দ্রবকে দ্রবীভূত রাখছি, তাহলে 1 লিটার দ্রবণে কত হবে? 1 লিটার দ্রবণে হবে হচ্ছে n ডিভাইডেড বাই v। সো 1 লিটার দ্রবণে n ডিভাইডেড বাই v হলো, এই n ডিভাইডেড বাই v হচ্ছে আমাদের মোলারিটি s। সো আমরা মোলারিটি s কে n ডিভাইডেড বাই v দিয়ে কল্পনা করি। সো প্রতি লিটার দ্রবণে যত মোল থাকে, কিন্তু যত মোল দ্রব থাকে সেটাই হচ্ছে আমার মোলারিটি। তাহলে ব্যাপার হচ্ছে এরকম, এই জায়গাতে আমাদের একটা দ্রবণ আছে, এই দ্রবণের ভিতরে n মোল ধরে নাও হচ্ছে দ্রব আছে, ঠিক আছে? আর এই দ্রবণের আয়তন হচ্ছে v লিটার। সো v লিটারে n মোল থাকে, তাহলে 1 লিটারে কত থাকে? 1 লিটারে থাকে v লিটারে যদি n মোল থাকে, তাহলে 1 লিটারে থাকে n ডিভাইডেড বাই v। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফর্মুলা পাই s = n ডিভাইডেড বাই v।
ফর্মুলা কি পাই, S ইকুয়ালস টু n ডিভাইডেড বাই ভি। এবার এখান থেকে আমরা বৃহত্তর ফর্মুলার দিকে যাব, n ডিভাইডেড বাই ভি। এবার আমরা দেখো ওই মোলের যে ফর্মুলা সেই জায়গায় লিখছিলাম n ইকুয়ালস টু ভিএস। কেন n ইকুয়ালস টু ভিএস? দেখো এই n হচ্ছে মোল আর ভি হচ্ছে লিটারে, সো n ইকুয়ালস টু ভিএল ইন্টু এস, এটা আমরা আগে লিখছি। এইবারটা এই ফর্মুলা থেকে আমরা আরো বড় দিকে যাইতে পারি। নিচে দেখো আমরা ভি রেখে দিলাম, n ইকুয়ালস টু আমরা জানতাম হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আর নিচের ভি কি লিটারে। এবার দেখো আমরা ভিএল এইটাকে লিখতে পারি ভিএমএল ডিভাইডেড বাই 1000, অর্থাৎ ভিএমএল কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে ভিএল পাই। মনে রাখবা ভিএমএল কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে ভিএল পাই। সো ভিএমএল কে 1000 দিয়ে ভাগ করে আমরা লিটারে কনভার্ট করলাম। তার মানে এখন যদি আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই এম লিখি, এইটাকে যদি এমএল এ কনভার্ট করি ভিএমএল ডিভাইডেড বাই 1000, সো 1000 উপরে চলে যায়, 1000 উপরে যদি চলে যাই তাহলে 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, নিচে থাকে ভিএমএল। সো এই এমটা নিচে এসে এখানে চলে আসে, ফলে আমরা এখান থেকে নতুন ফর্মুলা পাই। ফর্মুলা কি পাই? ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা আসে 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভিএমএল। সো এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে একটা ঐতিহাসিক ফর্মুলা। এই একটা ফর্মুলা দিয়ে আমরা সমস্ত কিছু বের করতে পারবো, একটা ফর্মুলা দিয়ে আমরা সমস্ত কিছু বের করতে পারবো। সো এই একটা ফর্মুলা দিয়ে আমরা কত কিছু বের করতে পারবো আমরা জাস্ট একটু দেখবো। সো মোলারিটির আমরা কিছু ম্যাথ দেখবো। যেমন ধরো আমাদের মোলারিটির ম্যাথে কিছু ম্যাথ এরকম দেয়া থাকবে, আমি সবগুলো মুছে দিই। হ্যাঁ, আমি তো বেসিকটা বোঝাই ফেলছি, এখন মুছে দিই। মুছে দিলে আমরা ম্যাথগুলো করতে পারবো। সো ম্যাথগুলো কি, আমাদের ধরো এরকম বলা থাকলো যে 10.6 গ্রাম তোমার সোডিয়াম কার্বনেট 250 ml দ্রবণে থাকলে তোমার মোলারিটি কত। সো মোলারিটি চাইছে, এই ভ্যালুগুলো আমাদের দেয়া আছে। এখন মোলারিটি বের করার ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। এবার দেখো 1000 নিলাম, ডাব্লিউ এর ভ্যালু কত বলো তো 10.6 ডিভাইডেড বাই এমভি। এম এর ভ্যালু কত? এম মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের ভ্যালু হচ্ছে 106। এবার ভি কত? ভি হচ্ছে দেখো 250 ml। সো এখানে বসাই দিলা 250 ml, তাহলে এখানে কাটাকাটি হবে। কাটাকাটি হলে কত আসবে দেখো, এই জায়গার 106 আর এখানকার 106 কাটবে। যদি আমরা এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10 দিই তাহলে 106 তোমার 110.6 106 পরিণত হবে। তাহলে এখানে 106 কেটে গেল। এবার দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটলা, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটলা। সো উপরে থাকলো 10 আর নিচে থাকলো 25। সো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা এটা মিলাইতে পারি কিনা দেখি। দেখো 5 10 50, 5 দুগুণা 10, সো 2 ডিভাইডেড বাই 5 মোলারিটি এটা আসে। সো 2 ডিভাইডেড বাই 5কে আবার আমরা ভেঙে তোমার লিখতে পারি, ভেঙে লিখলে হচ্ছে এটা হচ্ছে 0.4 মোলারিটি আসবে। সো 0.4 মোলারিটি, এটা একদম হুবহু একটা কোশ্চেন যেটা বিগত সালে আসছে। আমি হচ্ছে এমসিকিউ সলভ করতে যে ওখানে পাইছি, দ্যাটস ওয়াই আমি এটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম, হুবহু কোশ্চেন। সো বিগত সালে একটা কোশ্চেন করালাম। এরপরে দেখো আমরা যদি পরবর্তী টপিক দেখি, পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি। পরবর্তী আরেকটা কোশ্চেনে ধরো আমাদের হুবহু এরকম কোশ্চেন দেয়া থাকতে পারে যে তোমার এরকম 49 গ্রাম H2SO4 দ্রবণের আয়তন কত হলে ঘনমাত্রা ডেসিমোলার হবে, ডেসিমোলার হবে। সো আমাদের এই জায়গাতে একটা নতুন বেসিক চলে আসে, সেটা হচ্ছে সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার। সো কয়েকটা প্রমাণ দ্রবণ আছে, যেমন যদি কোথাও সেমিমোলার এই কথাটা উল্লেখ থাকে তখন তার মোলারিটি 0.5 হয়। যদি কোথাও সেন্টিমোলার কথাটা উল্লেখ থাকে তখন তার মোলারিটি তোমার 0.01 মোলারিটি হয় বা 1 ডিভাইডেড বাই 100 মোলারিটি হয়, এটা হচ্ছে সেন্টি। আর কোথাও যদি ডেসিমোলার কথাটা উল্লেখ থাকে তখন তার মোলারিটি 0.1 মোলারিটি বা 1 ডিভাইডেড বাই 10 মোলারিটি হয়। এই তিনটা হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ, যেই প্রমাণ দ্রবণগুলো আমাদের প্রশ্নের ভিতরে কখনো কখনো উল্লেখ থাকবে। সো আমি দ্রুত লিখছি, এই জন্য প্রশ্নটা আমাদের একটু কেমন কেমন লাগছে। আজকে সারাদিনে আমি টোটাল তোমার 6 ঘন্টা থেকে 7 ঘন্টা অলরেডি ক্লাস রেকর্ড করে ফেলছি, এই জন্য এখন কথা বলতে অসুবিধা হচ্ছে। এখন সম্ভবত রাত 3টা থেকে 3:30 বাজে। সো
আজকে সারাদিনে পেইড ব্যাচের ক্লাসগুলো নিতে নিতে তোমাদের জন্য এই রেকর্ডটা দিব, সেটা করতে পারি নাই। আর আমি শুক্রবারের দিন বাসায় চলে যাব, আমার গ্রামের বাসায়। ছুটি হয়ে গেছে আমার ইউনিভার্সিটি, পাশাপাশি অন্যান্য কাজও ছুটি আছে। এরপরে হচ্ছে যে 10 তারিখের পরে এসে আমার অন্যান্য দূরে পেইড ব্যাচের ক্লাস নিতে হবে, অর্থাৎ ব্যাটেলস অফ বায়োলজিতে নিতে হবে। ওই সময় আমি আর যেতে পারবো না, এই জন্য আমি এদিকে আগে যাচ্ছি, যাতে ওইদিকে আমার হচ্ছে দ্রুত বাসা থেকে ফিরতে পারি। এই জন্য তোমাদের এই ক্লাসগুলো আজকের ভিতরে রেকর্ড করে যাওয়ার চিন্তা। এই জন্য আজকে অনেক প্রেশার হয়ে যাওয়ার পরও আমি এত রাতে ক্লাস নিতেছি। অ্যান্ড আই গেস হচ্ছে আজকে তোমাদের 2টা পর্বই শেষ করতে পারবো না। আমি এই মোলারিটি পর্যন্ত পড়াই হয়তো রেখে দিব, বাকি 1টা 2টা 3টা 4টা আর আরও 2টা, টোটাল হচ্ছে 6টা টপিক আমরা আগামী ক্লাসে পড়াবো। আজকে আমরা 1টা 2টা 3টা 4টা টপিক পড়ছি মোলারিটি পর্যন্ত, ঠিক আছে? সো এই টপিকগুলো খুবই ইন্টারেস্টিং, এগুলা চাইলে এখনই দেখিয়ে দেওয়া যায়, দেখিয়ে দিতে পারলে ভালো হতো, বাট আই গেস পরের ক্লাসে বুঝাইলে আমি তোমাদেরকে আরেকটু সময় নিয়ে আরও ভালো বোঝাবো, অথবা একটু রেস্ট নিয়ে তারপরে বোঝাইলে ভালো বোঝাবো। সো দেখি একটু পরে ডিসিশন নিব, আমি আজকেই শ্যুট করব না কালকে করব। এখন আসি আমরা আমাদের মেইন কথাবার্তায় চলে আসি। মেইন কথাবার্তা কি ছিল, এই প্রশ্নটা করি। প্রশ্ন আমাদের বলছে যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবণের আয়তন কত হলে ঘনমাত্রা ডেসিমোলার হবে। সো ডেসিমোলার মানে আমাদের ঘনমাত্রাটা দিয়ে দেয়া আছে, ঘনমাত্রাটা কত 0.1 মোলারিটি দিয়ে দেয়া আছে আমাদের। তারপর ডাব্লু এর ভ্যালু হচ্ছে 49 দেয়া আছে, এবং আমাদের এখানে আয়তনটা বের করা লাগবে, আয়তনটা বের করা লাগবে। সো আয়তন আমাদের ml এ বের হবে। সো আমরা এখানে S ইকুয়ালস টু ফর্মুলা জানি হচ্ছে 1000 W ডিভাইডেড বাই mv। তাহলে এখান থেকে আমরা যদি v এর ভ্যালু বের করি, v ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই ms। সো 1000 উপরে যাবে, W এর ভ্যালু দেখো 49, m এর ভ্যালু এটা দেখো সালফিউরিক অ্যাসিডের জন্য 98, যেটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে দেখো ঘনমাত্রা 0.1 মোলারিটি। সো দেখো এটা দিয়ে এটা যদি কাটো তাহলে তুমি 2 পাবা। এবার AZ2 এই 0.1 এটাকে 1 ডিভাইডেড বাই 10 লেখা যায়, যে 10টা উপরে চলে যায়। সো এটা দিয়ে এটা কাটলে এখানে 5 পাবা। সো এখানে ক্যালকুলেশন করলে তুমি 5000 মোলারিটি পাবা। সেইটা একটা হুবহুব কোশ্চেন, 5000 মোলারিটি না 5000 ml পাবা। 5000 ml মানে হচ্ছে 5 লিটার। এটা হুবহুব একটা কোশ্চেন যেটা বিগত বছরে আসছে, আমি সেখান থেকেই তুলছি। আমি এই ক্লাসটা আর এর চেয়ে বেশি কন্টিনিউ করব না, কারণ হচ্ছে যে আমি যে আমার এনার্জি লো ফিল করতেছি সেটার প্রমাণ হচ্ছে আমার বোর্ডে হাতের লেখা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড আমি খারাপ লিখতেছি। সো আমি একটু রেস্ট নিয়ে একটু পরে দেখব যে পরে যে হচ্ছে আমরা পারি কিনা। সো পরের ক্লাসটাতে আমরা পরের রেকর্ডটাতে কি দেখব, আমরা হচ্ছে পরের রেকর্ডটাতে বাকি টপিকগুলা মোলালিটি, নর্মালিটি, পিপিএম, পিপিপি, পিপিটি, শতকরা ঘনমাত্রা এবং হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয়, তারপরে তোমার হচ্ছে কি কয় দ্রবণের প্রকৃতি নির্ণয়ের পাশাপাশি তোমার টাইট্রেশন এবং জারণ বিজারণ, এগুলো সব আমরা পরের ক্লাসটাতে দেখব, কেমন? সো আশা করি টোটাল ক্লাসটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরের এপিসোডটা অবশ্যই দেখবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো আমরা ক্লাসের পরবর্তী পর্বে চলে আসি। পরবর্তী পার্টে আমরা কি দেখব, দেখো আমাদের মোলারিটি পর্যন্ত কমপ্লিট হয়েছিল, এখন আমরা মোলালিটি দেখব, নর্মালিটি দেখব, পিপিবি, পিপিটি এবং তোমার হচ্ছে যে পিপিএম দেখব, পাশাপাশি হচ্ছে আমরা শতকরা ঘনমাত্রা এটা বের করা দেখব। এইগুলো হচ্ছে খুবই কি একটা পয়েন্ট, যে জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করেও দেখছি এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। সো এগুলাকে খুব সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে, খুব চমৎকারভাবে এগুলো শিখে ফেলতে হবে। পাশাপাশি আমাদের এখানে আর কি আছে আমরা যদি একটু দেখি, এর পাশাপাশি আমাদের হচ্ছে যে দ্রবণের প্রকৃতি নির্ণয় আছে, তারপরে টাইট্রেশন অংশ আছে। সো এগুলো আমরা ধীরে সুস্থে একটার পর একটা দেখে ফেলবো। তো চলো আমরা প্রথমে মোলালিটি এই অংশটা একটু দেখি। মোলালিটি, সো আমাদের পরবর্তী যেই টাইপ সেটা হচ্ছে টাইপ 5। টাইপ 5 হচ্ছে আমরা মোলালিটি দেখব। সো মোলালিটি ব্যাপারটা কি? মোলালিটি ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন মোলারিটি দেখছিলাম, মোলারিটির সাথে পার্থক্য করলে আমরা মোলালিটির ব্যাপারটা বুঝতে পারবো। সো আমরা দুইটাকে পাশাপাশি নিই, মোলারিটি, আর এই সাইডে আমরা নিলাম হচ্ছে মোলালিটি। মোলালিটি, সো মোলালিটিতে কি ঘটে আর মোলারিটিতে কি ঘটে একটু দেখি। আমরা বলছিলাম যে প্রতি লিটার বা 1 লিটারে যত মোল থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে মোলারিটি। আর এখানে বলা হচ্ছে 1 কেজিতে যত মোল থাকে,
যত মোল থাকে। তো ব্যাপারটা হচ্ছে প্রতি লিটার মানে এইটা ছিল হচ্ছে আমাদের আয়তন আর এটা ছিল হচ্ছে আমাদের মোল n। সো আয়তন যেটা ছিল এটা ছিল হচ্ছে দ্রবণের আয়তন। কার আয়তন ভাইয়া? দ্রবণের আয়তন। আর এখানে n যেটা ছিল এটা ছিল দ্রবের মোল। এখন এই জায়গাতে কেজি যখন নিব তখন এটা দ্রাবকের ভর। হ্যাঁ, এটা কি হবে? এটা হচ্ছে দ্রাবকের ভর আর যত মোল এটা কিন্তু হচ্ছে n মোল দ্রব। সো ব্যাপারটা হচ্ছে যে ভি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাকে আমরা তোমার হচ্ছে যে মোলারিটিতে কনভার্ট করতে পারি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে সেটার মাধ্যমে। আর এখানে আমরা n মোল বা হচ্ছে ধরো ডাব্লু কেজি দ্রাবকে যত মোল দ্রব থাকে সেটা পরে 1 কেজি দ্রাবকে যেটাতে ওটাতে কনভার্ট করতে পারি। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ডাব্লু কেজি দ্রাবকে n মোল দ্রব আছে, ঠিক আছে? তাহলে 1 কেজি দ্রাবকে কি হবে? 1 কেজি দ্রাবকে আমার দ্রব দাঁড়াবে n ডিভাইডেড বাই ডাব্লু মোল। সো এই যে n ডিভাইডেড বাই ডাব্লু মোল, এই নিচে যে ডাব্লু এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডাব্লু, এটা কিন্তু হচ্ছে আমাদের দ্রাবক। এটা কি? এটা হচ্ছে আমাদের দ্রাবক। তাহলে এইটাকে আমরা তখন বলতে পারবো মোলালিটি। মোলালিটিকে আমরা এসএম দিয়ে প্রকাশ করব। যেহেতু এখানে আগের মতো আর দ্রবণ নাই, এখানে দ্রাবক আছে, তাহলে দ্রবণের যে ব্যাপারটা সেটা দ্রবণ হচ্ছে ভি বা দ্রবণের যে আয়তন সেটা হচ্ছে ভি, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। বাট এই জায়গাতে যে ডাব্লু আছে, ডাব্লু আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল না, কারণ এটা ভর। ভর আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল হয় না। সো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এবার দেখো এই জায়গাতে আমাদের n যেটা এটাকে আমরা ফর্মুলাতে কনভার্ট করব। n কে আমরা ডাব্লু ডিভাইডেড বাই m এ কনভার্ট করতে পারি। উপরে হচ্ছে দ্রব আর নিচে হচ্ছে তোমার দ্রবের যে ভর দেয়া থাকে, আর এটা হচ্ছে দ্রবের মলিকুলার ভর বা মোলার ভর। আর নিচে দেখো আমরা ডাব্লু, এটা হচ্ছে কেজিতে, যেটা আমরা দ্রাবকে কনভার্ট করতে পারি। এখন দেখো এই কেজিটাকে যদি আমরা গ্রামে নিই, উপরেও যদি আমাদের গ্রামে থাকে, তাহলে এই কেজিকে গ্রামে নিলে 1000 ডাব্লু ডিভাইডেড বাই m ইন্টু আরেকটা ডাব্লু আসে। এইটা হচ্ছে, এই ডাব্লুটা হচ্ছে দ্রব আর এই ডাব্লুটা কি? এই ডাব্লুটা হচ্ছে দ্রাবক। সো দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে এই জায়গা থেকে মোলালিটির আমরা ফর্মুলা পেলাম, মোলালিটি এস এম ইকুয়ালস টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই m ডাব্লু, ঠিক আছে? সো একটা হচ্ছে দ্রব আর একটা কি? আরেকটা হচ্ছে দ্রাবক। সো এই ফর্মুলা দিয়ে আমরা মোলালিটির যাবতীয় ক্যালকুলেশন করে ফেলতে পারি, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি? মোলালিটির যাবতীয় ক্যালকুলেশন করে ফেলতে পারি। সো আশা করি আমরা মোলালিটি সম্পর্কে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছি। সো আমরা মোলারিটিতে ঠিক যেই টাইপের ম্যাথ পাইতাম, মোলালিটিতেও সেম টাইপের ম্যাথ পাবো। দ্রবণের জায়গায় আমাদের শুধু দ্রাবকের ভর দেয়া থাকবে, এইটুকুই পার্থক্য, এছাড়া আমাদের এক্সট্রা কোনো পার্থক্য নাই। সো এই ফর্মুলাটা তুমি খালি মনে রাখবা, এরপরে কোশ্চেন ব্যাংকে যে তুমি হচ্ছে প্রবলেমগুলো সলিউশন করবা, জাস্ট কোশ্চেন ব্যাংকে যে প্রবলেমগুলো সলিউশন করবা, ইটস সুপার ইজি। আর যদি তোমার হচ্ছে প্রবলেম ফেস হয় তাহলে হচ্ছে ভাইয়ার হেল্প নিবা, মিল্টন ভাইয়ার হেল্প নিবা কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যায়। এরপর আসো আমাদের পরবর্তী সুপার ইজি ফর্মুলা হচ্ছে নর্মালিটিতে যাইতে হবে। আমরা এখন যেই কনসেপ্টটা দেখব সেই কনসেপ্টটার নাম হচ্ছে নর্মালিটি। নর্মালিটি কনসেপ্টের ভিতরে আমাদের অনেক বেশি ডিপ ডাইভ করা লাগবে না, আমরা জাস্ট অল্প কয়েকটা জিনিসপত্র শিখবো। এই অল্প কয়েকটা জিনিসপত্রই আমাদের সমস্ত কোশ্চেন সলিউশন করতে হেল্প করবে। সো কি কি শিখবো? একটা হচ্ছে নর্মালিটির সাথে মোলারিটির সম্পর্ক কি। সো নর্মালিটির সাথে মোলারিটির সম্পর্ক হচ্ছে, দেখো নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তুমি সমস্ত ম্যাথ এই একটা ফর্মুলা দিয়ে করতে পারবা, আলাদা করে তোমার নর্মালিটি বের করা লাগবে না। যদি কোথাও নর্মাল দ্রবণ দেয়া থাকে সেটাকে তুমি মোলার দ্রবণে কনভার্ট করে পরে মোলারিটি দিয়ে যাবতীয় কিছু করতে পারবা। কিন্তু প্রবলেম হইতেছে ভাইয়া তুমি তো তুল্য সংখ্যার ব্যাপারটা জানো না, তুল্য সংখ্যা কি জিনিস সেটাই তো জানো না। এই জন্য আমাদের এই জায়গাতে আলাদা একটা কনসেপ্ট শিখতে হবে। এই কনসেপ্টটার নাম হচ্ছে তুল্য সংখ্যা। কনসেপ্টটার নাম কি? তুল্য সংখ্যা। সো তুল্য সংখ্যার কনসেপ্টে আমি ঠিক এটাকে এভাবে বলি, যার যা কিছু আছে তাই তার তুল্য সংখ্যা। যার যা কিছু আছে, সো যার যা কিছু আছে সেটাই তার তুল্য সংখ্যা। ব্যাপারটা কি? ধরো আমাদের কাছে একটা HCl আছে, আমাদের কাছে সালফিউরিক অ্যাসিড আছে, আমাদের কাছে নাইট্রিক অ্যাসিড আছে, আমাদের কাছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে? আমাদের কাছে সোডিয়াম কার্বনেট আছে, লবণ। সো এই যে যা কিছু দিলাম, কার কি আছে একটু দেখার চেষ্টা করি। HCl এ একটা হাইড্রোজেন ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, এই জন্য এর তুল্য সংখ্যা হবে 1।
সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, এজন্য তুল্য সংখ্যা 2। তারপরে নাইট্রিক অ্যাসিডে আমাদের একটা হাইড্রোজেন ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, তুল্য সংখ্যা 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে ভালো করে খেয়াল করলে দেখবা 2টা হাইড্রোক্সাইড ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, এজন্য তুল্য সংখ্যা 2। তারপরে সোডিয়াম কার্বনেটে দেখো সোডিয়াম প্লাস আয়নের, সোডিয়াম কার্বনেট লবণের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ দেখতে হয়। সো লবণের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ হচ্ছে আমাদের 2, এই জন্য তুল্য সংখ্যা 2। কিংবা তুমি যদি ধাতু দেখো, যেমন হচ্ছে সোডিয়াম প্লাস ধাতু, ম্যাগনেসিয়াম 2 প্লাস ধাতু, অ্যালুমিনিয়াম 3 প্লাস ধাতু, এগুলাতে জারণ সংখ্যা দেখতে হয়। ঠিক আছে, তাহলে তুমি বলবো ভাইয়া ধাতু দেখলে অধাতুও তো দেখা যায়। ইয়েস, অধাতুর ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা নির্ণয় একটু ব্যতিক্রম। অধাতুর ক্ষেত্রে যেমন দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে এগুলা তুল্য সংখ্যা একটু ব্যতিক্রম। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো তুল্য সংখ্যা ই অফ হাইড্রোজেন ইকুয়ালস টু আমাদের যোজনী ইন্টু তোমার হচ্ছে পরমাণু সংখ্যা, এইটা কাউন্ট করতে হবে, যোজনী ইন্টু পরমাণু সংখ্যা। সো যোজনী হচ্ছে আমাদের এখানে 1 এবং পরমাণু সংখ্যা 2, সো আমাদের তুল্য সংখ্যা 2 আসবে। আমরা অক্সিজেনের ক্ষেত্রে খেলো ই অফ অক্সিজেন কিভাবে কাউন্ট করব, দেখো অক্সিজেনের যোজনী 2 ইন্টু পরমাণু সংখ্যা 2, টোটাল মিলে কত আসবে 4। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখো ই অফ ক্লোরিন যোজনী আসবে কত আমাদের 1 ইন্টু পরমাণু সংখ্যা 2, সো এখানে আমাদের তুল্য সংখ্যা 2 আসবে। এইভাবে আমরা তুল্য সংখ্যা কাউন্ট করতে পারি। এই জায়গা থেকে আরেকটা কনসেপচুয়াল কোশ্চেন আসে, সেটা হচ্ছে তুল্য ভরের কনসেপ্ট। তো আমাদের কখনো কখনো তুল্য ভর জিজ্ঞেস করে, যেমন তোমাকে বলে দিবে যে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত। সো দেখো তুল্য ভর মানে হচ্ছে আণবিক ভরকে যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করো সেটাই হচ্ছে তুল্য ভর। সো আণবিক ভর কি, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তুল্য সংখ্যা 2, তাহলে তুল্য ভর আসবে হচ্ছে 53। এবার তোমাকে ধরো বলে দিলাম সালফিউরিক অ্যাসিড H2SO4, এইটার জন্য তুল্য ভর বের করো। সো তুল্য ভর কি আসবে, তুল্য ভর ইকুয়ালস টু তুমি কি করবা, উপরে নিবা আণবিক ভর, নিচে নিবা হচ্ছে তুল্য সংখ্যা। সো আণবিক ভর 98, তুল্য সংখ্যা 2, তার মানে এখান থেকে কত আসবে 49 দুগুণে 98। সো এইভাবে আমরা তুল্য ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে তোমার হচ্ছে আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে আমরা তুল্য ভর বের করতে পারি। সো এই তুলনা করে যে তুল্য ভর এবং তুল্য সংখ্যা বের করলাম, এইটা দিয়ে কিন্তু আমরা যে কোনো জায়গার নর্মালিটি বের করতে পারি, যে কোনো জায়গার নর্মালিটি বের করতে পারি। যেমন ধরো আমাদের যদি প্রশ্ন এরকম দিয়ে দেয়, আমরা সব কিছু মুছে দিব, দিয়ে একটা প্রশ্ন দেখব। আমাদের ধরো এরকম কিছু একটা দিয়ে দিল, বলল কি যে এরকম বললো যে 250 ml 10 গ্রাম সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা কত নরমাল, মানে নর্মালিটিতে ঘনমাত্রা চাইছে। দেখো নর্মালিটিতে ঘনমাত্রা চাওয়ার আগে আমাদের যে ইনফরমেশনগুলো দেয়া আছে এগুলোকে আমরা মোলারিটিতে ঘনমাত্রা বের করতে পারবো। সো 1000 W ডিভাইডেড বাই MV, এটা দিয়ে যদি বের করি, উপরে আমরা 1000 নিলাম, W এর ভ্যালু দেখো 10 গ্রাম দেয়া আছে, ডিভাইডেড বাই MV দেখো 250 ইন্টু M এর তোমার হচ্ছে M এর ভ্যালু হচ্ছে 106, সোডিয়াম কার্বনেট যেহেতু এখানে হচ্ছে আমাদের 106। সো ক্যালকুলেশন করলে দেখো এটার সাথে এটা কাটলে 4 আসে। সো উপরে আসে হচ্ছে আমাদের 4 × 10 = 40 আর নিচে আসে হচ্ছে 106। সো কাটাকাটি করলে আমরা কত পাবো, এখান থেকে কাটাকাটি করলে আমরা আরেকটু ছোট একটা ভ্যালু পাবো। সো যেটাই পাবো সেইটা দিয়ে আমরা এখন নর্মালিটি কিভাবে বের করব, যেটা পাবো এটা দিয়ে নর্মালিটি বের করার ওয়ে হচ্ছে, এইটা তো পাইলাম হচ্ছে আমরা মোলারিটি, তাই না? নর্মালিটি বের করার ওয়ে হচ্ছে নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। সো মোলারিটি হচ্ছে 40 ডিভাইডেড বাই 106, তুল্য সংখ্যা দেখো সোডিয়াম কার্বনেটের জন্য তুল্য সংখ্যা 2 দেয়া আছে, একটু আগে আমরা দেখে আসছি। সো 2 দিলে এখান থেকে নর্মালিটি বের হবে 80 ডিভাইডেড বাই 106, ঠিক আছে, 80 ডিভাইডেড বাই 106। সো এইটা হচ্ছে আমাদের এখানকার কি বলতো নর্মালিটি, এটা কি এখানকার নর্মালিটি। সো দ্যাটস ইট। এভাবে আমরা কোনো এক জায়গার নর্মালিটি বের করতে পারবো। সো নর্মালিটি হচ্ছে আমি সবসময় যেটা করি, আমি তুল্য সংখ্যা এবং মোলারিটির সাথে নর্মালিটির সম্পর্ক এই দুইটাকে ফলো করে করি, এই দুইটাকে ফলো করে করি, তাহলে ইজিলি এখান থেকে বের করা যায়। এরপরে আসো আমাদের পরবর্তী যে টাইপটা, সেটা হচ্ছে PPM, PPB, PPT। তুমি যদি একটা বুঝো তাহলে বাকি সবগুলোই পারবা। সো আমরা প্রথমে আসি আমাদের পরবর্তী টাইপ PPM এর দিকে তাকাই।
পিপিএম, পিপিএম মানে হচ্ছে, খেয়াল করবা, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। কি বলতো? পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে আমাদের পিপিএম। এবার পিপিবি মানে তাহলে তুমি বুঝতে পারছো পার্টস পার বিলিয়ন, আর পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। এবার পার্টস মানে একটা পার্ট, একটা পার্ট কততে? মিলিয়নে। মিলিয়ন মানে 10⁶। সো 10⁶ একটা পার্ট, মানে এখানে যে রেশিওটা আসে সেই রেশিওটা হচ্ছে 1/10⁶ এর একটা রেশিও, 1/10⁶ এর একটা রেশিও। সো কোনো জায়গায় যদি আমাদের 1/10⁶ এর একটা রেশিও তৈরি হয় তখন সেটাকে আমরা পিপিএম বলতে পারবো। যেমন ধরো আমাদের হচ্ছে যে W/V মানে ওজন এবং আয়তনের রেশিও, W/W ওজন এবং ওজনের রেশিও, V/V এইটার যে রেশিও, এই টাইপের রেশিওগুলো যেগুলো আছে এগুলাতে যদি আমরা 1/10⁶ এর একটা রেশিও তৈরি করতে পারি সেটাকে আমরা পিপিএম বলতে পারবো। সো এখানে W/V যেই অংশটা আছে এইটাকে জেনারেলি দেখা যায় যে আমরা কখনো মোল পার লিটার বলি, মানে কি আমাদের মোলারিটি বলি। এখন এইটাতে কখনো কি আমরা 10⁶ এর রেশিওতে কনভার্ট করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, করা সম্ভব। প্রথমত আমরা যদি মোল পার লিটারকে গ্রাম পার লিটারে কনভার্ট করতে চাই তাহলে গ্রাম পার লিটারে কনভার্ট করতে পারি, ঠিক আছে। এবার এই গ্রাম পার লিটারকে আমরা যদি মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে চাই তাহলে সেখানে কনভার্ট করতে পারি। এই যে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করলাম, এখানে আমাদের রেশিও 1/10⁶, অর্থাৎ কোথাও যদি আমরা মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে পারি তাহলে সেটাই আমাদের হচ্ছে পিপিএম। সো এই জায়গাতে আমরা মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করলে পিপিএম ইকুয়ালস টু আসে হচ্ছে মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটার, মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটার। এখন আমাদের মোল পার লিটার থেকে আমরা যদি মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করি তখন আমাদের পিপিএম আসে, সেটা কি? পিপিএম ইকুয়ালস টু আসে হচ্ছে SM ইন্টু 10⁻³ জেনারেলি এটা আমি অ্যাডমিশন ক্লাসে দেখাই, বাট এই ক্লাসের ডিউরেশন একটু কমানোর জন্য এইটা কিভাবে আসছে সেটার দিকে আমরা যাব না, এটা কিভাবে আসছে সেটার দিকে যাব না। তাহলে তোমাদেরকে আমি এখানে সাজেস্ট করব যে এই কয়েকটা জিনিস একটু মনে রাখার। কি মনে রাখবা? দেখো আমি একটু তোমাকে সাজেস্ট করবো, আমি একটু শর্ট করে লিখে দিব যে কি কি তুমি মনে রাখবা, মনে রাখলে তুমি সমস্ত ম্যাথ পারবা। প্রথমে মনে রাখবা যেটাই পিপিএম সেটাই হচ্ছে আমাদের মিলিগ্রাম পার লিটার, এটা মনে রাখবা। তারপরে মনে রাখবা পিপিএম ইকুয়ালস টু SM ইন্টু 10⁻³, SM ইন্টু 10⁻³। তার মানে এই জায়গা থেকে আমরা যদি পিপিবি এর ভ্যালুতে যাই, পিপিবি পিপিএম থেকে 1000 গুণ বেশি বড়, পিপিটি আবার আরো 1000 গুণ বেশি বড়। সো পিপিবি হবে SM ইন্টু 10⁶ আর পিপিটি হবে SM ইন্টু 10⁹ এভাবে বাড়তে থাকবে। এবারটা আমাদের শুধু কি এই দুইটা ফর্মুলা দিয়ে হবে? উত্তর হচ্ছে না, এই দুইটা ফর্মুলার পাশাপাশি আমাদের আরো ফর্মুলা অ্যাড করা লাগবে। কি কি ফর্মুলা অ্যাড করা লাগবে সেগুলো আমরা কিভাবে করব একটু দেখি। দেখো এই জায়গাতে এস এর জায়গাতে আমরা এই ঘনমাত্রার জায়গাতে আমরা ভেঙে যদি ঘনমাত্রার ফর্মুলা বসাই তাহলে কি পাওয়া যায় একটু ট্রাই করে দেখি তো। SM ইন্টু 10⁻³ এটা তো আমাদের ইনিশিয়াল ফর্মুলা। এস এর ভ্যালু আবার দেখো 1000W ডিভাইডেড বাই MV ইন্টু M ইন্টু 10⁻³ কাটাকাটি করলে দেখো AM আর AM কেটে যায়, কেটে যায় W ডিভাইডেড বাই V ইন্টু 10⁶ হয়। মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 1000W ডিভাইডেড বাই MV এখানে কিন্তু V ছিল মিলিলিটারে, তার মানে এই জায়গাতে যে W ডিভাইডেড বাই V এই V কিন্তু মিলিলিটারে, এটা আমাদের মনে রাখতে হবে, মনে রেখে তারপর ক্যালকুলেশন করতে হবে। সো পিপিএম এর আরেকটা ফর্মুলা আমরা পেলাম W ডিভাইডেড বাই V, যেখানে V আমাদের মিলিলিটারে ইন্টু 10⁶। তাহলে আমরা এটা থেকে পিপিবি পিপিটি এর ফর্মুলা বের করতে পারবো। এখন বলবো ভাইয়া এই ফর্মুলাটা আমাদের কেন লাগবে? এই ফর্মুলাটা আমাদের এই জন্য লাগবে যে যখন আমাদের সরাসরি ঘনমাত্রা এবং মোলার তোমার আণবিক ভর না দেয়া থাকবে, যদি আমাদের কখনো এরকম ভর এবং আয়তন দেয়া থাকে তখন আমাদের পিপিএম বের করতে এটা ব্যবহার করতে হবে। আবার কখনো কখনো আমাদের সরাসরি পার্সেন্টেজ দেয়া থাকে, যেমন বলে দেয় যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম বের করো, তখন তো মুশকিল হয়ে গেল। 5% কিভাবে বের করবা? দেখো এই ফর্মুলা থেকেই 5% বের করা সম্ভব। কিভাবে? আমরা একটু পরেই শতকরার ফর্মুলা শিখব। শতকরার ফর্মুলা হচ্ছে S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই M।
s ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m। সো এই ফর্মুলাটাই যদি এখানে আমরা বসিয়ে দিই, শতকরার ফর্মুলাটা যদি বসিয়ে দিই, তাহলে ppm ইকুয়ালস টু s m ইন্টু 10 টু দি পাওয়ার 3 ছিল, তাই না? সো s এর জায়গায় আমরা 10x ডিভাইডেড বাই m বসাবো, পাশে আরেকটা m ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো এখান থেকে m কেটে যাবে, যে এই জায়গাতে দেখো আমাদের ফর্মুলা তৈরি হবে ppm ইকুয়ালস টু x ইন্টু 10 টু দি পাওয়ার 4। এটা কিসের? এটা হচ্ছে শতকরার। এটা কিসের? এটা হচ্ছে শতকরার। সো কোনো কিছুতে আমাদের যদি ppm এ কনভার্ট করতে বলে আমরা জাস্ট এই কয়টা ফর্মুলা একটু মনে রাখবো, তাহলেই পারবো। জাস্ট এই কয়টা ফর্মুলা, এর বাইরে আমাদের কিছুই লাগবে না। এই কয়টা ফর্মুলা আমরা জাস্ট একটু মনে রাখবো, এই ফর্মুলাগুলো আমাদের মোর দ্যান এনাফ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি শুধু ফর্মুলা দেখাই দিলেন, কয়েকটা প্র্যাকটিস না করলে আমরা কিভাবে মনে রাখবো? চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করে দেখি। প্র্যাকটিস করলে আমরা এখান থেকে বুঝতে পারবো। যেমন ধরো আমাদের যদি এরকম বলে দেয় যে প্রশ্ন এরকম দিল যে 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ppm এ কত হবে? তাহলে ppm এ কত হবে এটা বের করবো কিভাবে? ppm ইকুয়ালস টু sm ইন্টু 10 টু দি পাওয়ার 3। এটা ব্যবহার করে s এর ভ্যালু দেখো 0.5 মোলারিটি, m এর ভ্যালু কত সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো ক্যালকুলেট করলে দেখো এখান থেকে কত আসবে? এই 5 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 40 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ক্যালকুলেশন করো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে যায়, 4 5 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো ক্যালকুলেট করলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত ppm আসে। সো আমরা এই ধরনের ক্যালকুলেশন পারবো না, একদম ইজি এই টাইপের ম্যাথ দিয়ে দিবে, সরাসরি এই দুইটা জিনিস বলে দিবে। হ্যাঁ, এবার ধরো তোমাকে এভাবে বললো যে 10 গ্রাম 200 ml H2SO4 এর ppm কত? H2SO4 এর ppm কত এইটা বললো। তাহলে এইটা কিভাবে বের করবা? এইটার ক্ষেত্রে ppm বের করার ফর্মুলা হচ্ছে ppm ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা যেতে হবে w ডিভাইডেড বাই v যেখানে ml এ ইন্টু 10 টু দি পাওয়ার 6, এই ফর্মুলায়। সো দেখো এখানে আমাদের w এর ভ্যালু দেয়া আছে 10 গ্রাম, এবার v এর ভ্যালু দেয়া আছে দেখো 200 ml, বসালাম ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটলো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটলে 10 টু দি পাওয়ার 5 হয়। আর এখানে যেহেতু 1/2 আছে, 1/2 মানে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সো ক্যালকুলেশন করলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এই যে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আসলো, এটাই কিন্তু আমাদের ppm এ আসলো। তাহলে আমরা পারবো না এই টাইপের ভ্যালু আসলে? আমাদের যখন এই টাইপের ভ্যালু দিবে তখন আমরা সিম্পল এই ট্রিকগুলো ব্যবহার করে ppm বের করতে পারবো। এবার ধরো আমাদেরকে এরকম বের করতে বললো যে আগের মতো কিছুই বলে নাই, আমাদের এরকম বলছে যে 5% সালফিউরিক অ্যাসিডের ppm কত, 5% সালফিউরিক অ্যাসিডের ppm কত, এটা জিজ্ঞেস করছে। সো এখন আমরা ppm ইকুয়ালস টু বলতে পারবো, ppm ইকুয়ালস টু কি বলতো, আমাদের হচ্ছে যে ফর্মুলা হচ্ছে x ইন্টু 10 টু দি পাওয়ার 4। এটা ছিল কিভাবে? ওই sm ইন্টু 10 টু দি পাওয়ার 3 থেকে আমরা কনভার্ট করছিলাম s ইকুয়ালস টু 10x বাই m দিয়ে। 10x বাই m কিভাবে আসলো এটা আমরা একটু পরে দেখি, তার আগে আমরা এটা শেষ করি। দেখো এখানে আমাদের x এর ভ্যালু 5 দেয়া আছে, সো জাস্ট 5 বসাও ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের ppm। সো যখনই আমাদের এই টাইপের পার্সেন্টেজ দেয়া থাকবে, আমরা সরাসরি এইভাবে x এর ভ্যালু বসাই দিয়ে ppm বের করতে পারবো। সো দ্যাটস এ ওয়ে, ডিফারেন্ট ওয়ে, যেটা খুবই চমৎকার একটি ওয়ে আমাদের ppm বের করার জন্য। এখন আসো যে আমরা যদি সিম্পলি ppm এর পরিবর্তে ppm ppb ppt দেখলাম, আমাদের যদি শতকরা ঘনমাত্রা বের করতে বলে সেটা আমরা কিভাবে বের করব? শতকরা ঘনমাত্রা এইটা বের করার যে বেসিক ফর্মুলা খুব সিম্পল। আমি প্রথমে ফর্মুলাটা লিখে দিই, তারপরে ম্যাথ দেখাবো, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে ফর্মুলাটাকে একটু বিশ্লেষণ করব। সো ফর্মুলা খুব সিম্পল, ফর্মুলা হচ্ছে s ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো কখনো কখনো x ইকুয়ালস টু sm ডিভাইডেড বাই 10 লেখা হয়, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন তুমি বলবা ভাই এই ফর্মুলা কিভাবে আসলো একটু দেখান, অবশ্যই দেখাবো। দেখো s ইকুয়ালস টু 1000 w ডিভাইডেড বাই mv, এটা তো চিনো। এখন কখনো কখনো আমাদের
W/V পার্সেন্টেজ এইটা বের করতে বলে। W/V পার্সেন্টেজ মানে হচ্ছে যদি আমাদের কখনো বলে যে 5%, এর মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। এর ভিতরে W হচ্ছে 5 আর V হচ্ছে 100। তার মানে 100 ml দ্রবণে যদি আমাদের 5 গ্রাম থাকে তখন সেটাকে আমরা বলবো 5%। 100 ml দ্রবণে যদি আমাদের 5 গ্রাম থাকে তখন সেটাকে আমরা বলবো 5%। সো এই 5%কে আমরা কখনো X% বলি। X% মানে কি, 100 ml দ্রবণে আমাদের X গ্রাম যদি থাকে, 100 ml দ্রবণে যদি আমাদের X গ্রাম থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের X%। এখন তাহলে আমরা এই জায়গা থেকে পার্সেন্টেজটা কিভাবে বের করব? দেখো, আমরা যদি সিম্পলি চিন্তা করি W আর V কে আলাদা করে লিখি, উপরে যদি আমরা 1000 রাখি, নিচে আমরা M রাখি, আর এখানে আমরা পার্সেন্টেজ নেওয়ার চেষ্টা করি। পার্সেন্টেজ নেওয়া মানে হচ্ছে 1/100 নেওয়া। এবার দেখো তো 1/100 নিলে এখান থেকে 2টা শূন্য আর এখান থেকে 2টা শূন্য কি হয়, কেটে যায়। কেটে গেলে এই পার্সেন্টেজটাকে আমরা এখন X হিসেবে চিহ্নিত করতে পারি, তাই না? বা এই পার্সেন্টেজটাকে আমরা এই সাইডে নিয়ে আনতে পারি W/V পার্সেন্টেজ আকারে। সো W/V পার্সেন্টেজ ইন্টু উপরে যায় 10, নিচে যায় M। আমরা এখানে X নিলাম না। সো এই জায়গাতে দেখো, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে AS ইকুয়ালস টু এই উপরের 10 ইন্টু এই W/V পার্সেন্টেজকে আমরা X% বলতেছি ডিভাইডেড বাই M। সো ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই M। এভাবে এই ফর্মুলাটা আমাদের এখানে আসে, S ইকুয়ালস টু কি 10x ডিভাইডেড বাই M। এইটা যদি তুমি পারো তাহলে শতকরা ঘনমাত্রা যে কোনো ম্যাথ তুমি বের করতে পারবা। তাহলে এই কয়েকটা ফর্মুলা তোমাকে মাস্ট জানা লাগবে। এখন কোন কোন ফর্মুলাগুলো জানা লাগবে সেগুলো যদি তোমাকে আমি একবার এক লাইনে একটু লিখে দেওয়ার চেষ্টা করি, এই ফর্মুলাগুলো তুমি প্র্যাকটিস করবা এই মোলারিটি, নর্মালিটি এগুলোর জন্য, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি একবার একটু লিখে দিই। প্রথম ফর্মুলা S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV, এটা জানা লাগছে আমাদের মোলারিটির জন্য। মোলারিটির জন্য S ইকুয়ালস টু আমরা জানছি হচ্ছে 1000 W ডিভাইডেড বাই MW, যেখানে এই Wটা হচ্ছে আমাদের দ্রাবক। ওকে, এবার আমরা নর্মালিটি N ইকুয়ালস টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, এইটা জানলাম। এটা জানলে আমাদের হচ্ছে। পরবর্তী লাইনে আমরা শতকরা ঘনমাত্রার জন্য S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই M জানলাম, এটা জানলেই হচ্ছে। এরপর আমরা PPM এর ফর্মুলা জানলাম, PPM ইকুয়ালস টু SM ইন্টু 10⁶, এটুকু জানলেই হচ্ছে। পরবর্তীতে PPM এর ফর্মুলা আরও জানলাম, W ডিভাইডেড বাই V, V যদি ml এ হয় তখন আমাদের 10⁶ আসে, এটাও জানলাম। এবার আমরা PPM এর আরেকটা ফর্মুলা জানলাম, যদি আমরা শতকরা ঘনমাত্রায় যাই তখন শতকরা ঘনমাত্রা X ইন্টু 10⁴ করলেই চলে আসে। সো এই কয়েকটা ফর্মুলা যদি আমরা জানি, এখান থেকে যে কোনো ম্যাথ, বিলিভ মি, আমরা যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবো। সো এখন এই কয়েকটা ফর্মুলা ব্যবহার করে ম্যাথগুলো তুমি বাসায় একা একা বসে করবা, এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুমি যদি এটা পারো তাহলে তুমি এখান থেকে যে কোনো ম্যাথ একা একা বাসায় বসে বসে সলিউশন করতে পারবা। সো আশা করি এই পর্যন্ত তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরে আসো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে আমরা কি শিখব? পরবর্তী অংশে আমরা আজকের চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট শিখব, সেটা হচ্ছে টাইট্রেশন শিখব। সো টাইট্রেশন ব্যাপারটা কি? টাইট্রেশন ব্যাপারটা হচ্ছে যে তোমার হচ্ছে অ্যাসিড এবং বেসকে প্রশমন বিক্রিয়া করানো। সো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিডের সাথে আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণের বেসকে বিক্রিয়া করাই একটার সাথে আরেকটা প্রশমিত করে ফেলি, তখন একটার যদি ঘনমাত্রা জানা থাকে সেটা ব্যবহার করে আরেকটার ঘনমাত্রা বের করা যায়, সেটাকে বলা হচ্ছে টাইট্রেশন। সো ধরো একটা পাত্রের ভিতরে আমরা প্রথমে দুইটা অ্যাসিড দিছি। কি দিছি? দুইটা অ্যাসিড দিছি। কি অ্যাসিড দিছি? HCl অ্যাসিড দিছি এবং H2SO4 অ্যাসিড দিছি। তারপরে এই পাত্রের ভিতরে আমরা ম্যাগনেসিয়াম দিছি এবং ম্যাগনেসিয়ামের পাশাপাশি সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি। সো এটাও ক্ষার। তাহলে একটা পাত্রের ভিতরে অ্যাসিড প্লাস বেস দুইটাই দিলাম। এখন বিক্রিয়া শেষে এটা যদি পূর্ণ প্রশমিত হয় তখন এর ভিতরে যে কোনো তিনটার ভ্যালু যদি আমরা জানি, চতুর্থটার ভ্যালু আমরা অটোমেটিক বের করতে পারবো। কিভাবে পারবো? সেটাই হচ্ছে আমাদের টাইট্রেশন। সো সেই টাইট্রেশনের ফর্মুলাটা লিখে নাও, সামেশন অফ En of acid equals to summation of En of base।
বেজ, বেজের সাথে আমরা মেটাল আরেকটা পার্ট নিই, সামেশন অফ ইএন অফ অ্যাসিড, সামেশন অফ ইএন অফ বেজ, বেজের সাথে আমরা কি নিই, বেজ বা মেটাল আরেকটা পার্ট নিই। তাহলে এই যে অ্যাসিড এবং বেজ নিলাম, এখান থেকে আমরা টাইট্রেশন কিভাবে করতে পারবো, সামেশন অফ ইএন অফ অ্যাসিড মানে সমস্ত অ্যাসিডগুলা, এই পাত্রের ভিতর যে কয়টা অ্যাসিড দিছি সব অ্যাসিডগুলাকে আমরা বাম সাইডে ক্যালকুলেশন করব, আর সব বেসগুলাকে আমরা বা মেটালগুলাকে আমরা ডান সাইডে ক্যালকুলেশন করব। এটা হচ্ছে আমাদের ওয়ে। এখন এই প্রশ্নকে কিভাবে ভাঙা যায়, দেখো আমরা যদি এখানে দুইটা অ্যাসিড নিই তাহলে ইএন প্রথম অ্যাসিডের জন্য লিখব, প্রথম অ্যাসিড মানে হচ্ছে HCl প্লাস দেখো ইএন প্রথম অ্যাসিডের পাশাপাশি দ্বিতীয় আরেকটা অ্যাসিড আছে সেটা কি H2SO4, এটার জন্য লিখলাম ইকুয়ালস টু, এবার দেখো রাইট সাইডে মানে ডান সাইডে আমাদের কিছু বেজ আছে, যেমন ইএন অফ প্রথম বেজ ম্যাগনেসিয়াম মেটাল, এটা তো মেটালি বেজ, সো এইটা আমরা লিখলাম। এরপরে আমরা আরেকটা অংশ নিব, সেটা কি ইএন অফ আমাদের প্রকৃতপক্ষে যে বেজটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা। এখন নেওয়ার পরে এই জায়গা থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে ক্যালকুলেশন করতে পারবো, দেখো এই ই মানে হচ্ছে আমাদের তুল্য সংখ্যা, এই সেলের জন্য আমরা তুল্য সংখ্যা জানি, এই ই মানে আমাদের তুল্য সংখ্যা, H2SO4 এর জন্য আমরা তুল্য সংখ্যা জানি, এই ই মানে তুল্য সংখ্যা, ম্যাগনেসিয়ামের জন্য আমরা তুল্য সংখ্যা জানি। সো এখান থেকে আমরা তুল্য সংখ্যাগুলো ক্যালকুলেট করলাম। তুল্য সংখ্যা ক্যালকুলেট করার পরে দেখো আমাদের পরে যেই এনটা থাকতেছে, এই এন ইকুয়ালস টু প্রয়োজন অনুসারে আমরা যে কোনো ফর্মুলায় কনভার্ট করতে পারবো। যেমন দেখো এন ইকুয়ালস টু যদি ভিএস লাগে তাহলে ভিএস এ কনভার্ট করবো, যেখানে ভি লিটারে। যদি আমাদের ডাব্লিউ/এম লাগে তাহলে ডাব্লিউ/এম এ কনভার্ট করবো। যদি আমাদের পিভি/আরটি লাগে তাহলে পিভি/আরটিতে কনভার্ট করব। যদি আমাদের ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার লাগে তাহলে এটাতে কনভার্ট করব। তাহলে আমাদের এই জায়গাতে ঠিক যেটা প্রয়োজন পড়বে এখান থেকে সেটা পিক করে আমরা এখানে বসাইতে পারবো। যেটা প্রয়োজন পড়বে সেটা পিক করে আমরা এখানে বসাইতে পারবো। আর যখন আমরা পিক করে এখানে বসাবো, ভালো করে খেয়াল করবা, যখন আমরা পিক করে এখানে বসাবো তখন আমাদের এইটা প্রশমন বিক্রিয়া ভালো করে হয়ে যাবে। এখন আমরা একটা ম্যাথ দেখলে বুঝতে পারবো যে আসলে প্রশমন বিক্রিয়া ঠিক কিভাবে কাজ করে, বা প্রশমনের যে ফর্মুলা এটা ঠিক কিভাবে কাজ করে। একটা দেখাইলেই তুমি বুঝতে পারবা। একটা দেখাই। সো ধরো আমাদের কাছে এরকম দিয়ে দিছে, দেখো আমি প্রশ্ন না লিখে পাত্রে দেখাই, তাহলে তোমরা ভালো ভিজুয়ালাইজ করতে পারবা। আমাদের একটা পাত্রের ভিতরে প্রথমত HCl অ্যাসিড দিছে, এই HCl অ্যাসিডের পরিমাণ 0.5 মোলারিটি এবং 100 ml এইটা দিছে। এই পাত্রের ভিতরে আরেকটা অ্যাসিড দিছে, সেটা হচ্ছে H2SO4, আগের মতোই দিলাম। এই অ্যাসিডের পরিমাণ 0.4 মোলারিটি এবং 200 ml এটা দিছে। এবার এই পাত্রের ভিতরে আমাদের বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 200 ml। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত এটা বলছে। প্রশমিত করতে হলে তাহলে কি হবে, এই 20 ml দিয়ে সম্পূর্ণরূপে তুমি যদি এই টোটাল পাত্রকে প্রশমিত করতে চাও, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত সেটা বের করতে হবে। তাহলে এই পাত্রের ভিতরে দেখো আমরা দুইটা অ্যাসিড দিছি, একটা বেস দিছি। তার মানে আমরা যদি এখন ফর্মুলাতে এটা বসাই, দেখো সামেশন অফ ইএন অফ অ্যাসিড যাবে বাম সাইডে, সামেশন অফ ইএন অফ বেস যাবে ডান সাইডে। সো অ্যাসিডগুলো যদি নিই, প্রথম অ্যাসিড হচ্ছে আমাদের HCl অ্যাসিড। সো HCl এর তুল্য সংখ্যা কত, HCl এর তুল্য সংখ্যা 1। এবার দেখো তো এখানে যেটা দেয়া আছে, একটা মোলারিটি দেয়া আর একটা আয়তন দেয়া। সো n ইকুয়ালস টু VS ফর্মুলাতে যাওয়া যায় না, n ইকুয়ালস টু VS ফর্মুলাতে যাওয়া যায়। সো V এর ভ্যালু দেখো 100 ml অ্যান্ড S এর ভ্যালু দেখো 0.5। সো এইটা করলাম কিসের জন্য, এটা করলাম HCl এর জন্য। এবার আমরা সালফিউরিক অ্যাসিডের জন্য যদি ক্যালকুলেশন করি, সালফিউরিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা আসবে হচ্ছে আমাদের 2, তুল্য সংখ্যা 2। এখানে দেখো ঘনমাত্রা দেয়া আছে 0.4 এবং আয়তন দেয়া আছে 200 মোলারিটি। সো এটা ক্যালকুলেশন করলাম কি, এটা ক্যালকুলেশন করলাম হচ্ছে আমরা H2SO4 এর জন্য। এবার রাইট সাইডের ক্যালকুলেশন দেখব। রাইট সাইডে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, তুল্য সংখ্যা 1 নিলাম, এই ই নিছি। এবার n ইকুয়ালস টু আমরা VS বসাই। VS এর এসটা আমরা জানি না, বাট ভিটা জানি, ভিটা কত 20 ml।
এবার মজার ব্যাপার হচ্ছে আমরা সব সাইডে এই সাইডে দুই সাইডেই সব কিছু দেখো ml এ বসাইছি এবং সব ফর্মুলা n ইকুয়ালস টু vs এ করছি। দ্যাটস ওয়াই আমরা ml এ বসালো প্রবলেম নাই। কিন্তু কোথাও যদি একটা w বের করতে বলতো বা অন্য কিছু বের করতে বলতো তখন আমাদের n ইকুয়ালস টু vs ফর্মুলাতে v এর ভ্যালু সবসময় লিটারে বসাতে হতো কারেক্ট অ্যান্সারটা পাওয়ার জন্য, নাহলে কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার পাইতাম না। সো ওইটার ডিফারেন্ট কেস, আমরা এই কেসটা আগে সলিউশন করি। সো এখান থেকে যদি আমরা এখন s এর ভ্যালু বের করতে চাই, s ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে, এই টোটালটা ক্যালকুলেশন হবে ডিভাইডেড বাই 20 আসবে। সো এই টোটালটা ক্যালকুলেশন করলে কত আসে, এই জায়গাতে আমি যদি মুখে মুখে ক্যালকুলেশনটা দেখাই 0.5 মানে 5 ডিভাইডেড বাই 10। সো এটার সাথে এটা কাটলে 5 10 50 আসে। ওকে, এটা যদি ক্যালকুলেশন করো 4 ডিভাইডেড বাই 10 আসবে, এটার সাথে এটা ক্যালকুলেশন করো। সো এখানে দেখো 2 দুগুণা 4, 4 4 16, সো 16 মানে 160। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের উপরে আসবে হচ্ছে 210, নিচে আসবে 20। একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলে 21 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আমাদের 10.5 এইটা আসে। সো এখান থেকে আমরা 10.5 মোলারিটি ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে তাহলে এই পাত্রটাকে পূর্ণ প্রশমিত করতে পারবো। সো পূর্ণ প্রশমিত করার জন্য যে শর্তটা সেটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই পাত্রই আরেকটা পাত্র নিলাম, ধরো আরেকটা পাত্র নিলাম, এই পাত্রের ভিতরে আমরা নাইট্রিক অ্যাসিড নিলাম। কি নিলাম? নাইট্রিক অ্যাসিড HNO3। এটা আমরা 200 ml নিলাম এবং ঘনমাত্রা নিলাম হচ্ছে 2.5 মোলারিটি। এই নাইট্রিক অ্যাসিডকে পূর্ণ প্রশমনের জন্য আমাদের বলছে যে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে। দেখো এবার ম্যাথ চেঞ্জ হয়ে গেছে, কারণ কি এইবারটা আমরা যেই ম্যাথটা করব এই ম্যাথে আমাদের একটা আছে অ্যাসিড আর একটা আছে মেটাল। তাহলে মেটালটা আমাদের বেজের সাইডে বসাতে হবে, অ্যাসিডটা অ্যাসিডের সাইডে বসাতে হবে। সো আমরা অ্যাসিডটাকে যদি অ্যাসিডের সাইডে বসাই, সামেশন অফ EN অফ অ্যাসিড ইকুয়ালস টু সামেশন অফ ES অফ বেজ বা মেটাল। সো দেখো EN এর ক্ষেত্রে EN অফ অ্যাসিড মানে কি E ইন্টু N মানে এখানে দেখো VS। সো VS কার জন্য? আমাদের হচ্ছে নাইট্রিক অ্যাসিডের জন্য, HNO3 বসালাম। অপোজিট সাইডে E ইন্টু N মানে তোমার দেখো যেহেতু গ্রাম চাইছে তখন আমাদের গ্রাম হচ্ছে W ডিভাইডেড বাই M এ যাইতে হবে। এই W ডিভাইডেড বাই M এ গেলে এটা কি মেটালের জন্য, মেটাল কোন মেটাল? ম্যাগনেসিয়াম মেটাল। এবার ভালো করে খেয়াল করো, এই যে N ইকুয়ালস টু VS আমরা ফর্মুলা বসাইছি, এই N ইকুয়ালস টু VS এ এই ভিটা লিটারে ছিল না, তাহলে এখানে V যখন আমি বসাবো তখন লিটারে বসাবো, কারণ অপোজিট সাইডে আমি সেম জিনিস বসাইনি, অপোজিট সাইডে আমি W/M বসাইছি। সো W/M বসাইলে এখানে আমাদের লিটারে বসাতে হবে। তাহলে এখন যদি আমরা নাইট্রিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা দেখি সেটা কত আসবে? 1। V এর ভ্যালু দেখি, V এর ভ্যালু কত আসবে বলো তো? V এর ভ্যালু দেখো হচ্ছে আমাদের 200 ml ডিভাইডেড বাই 1000, কারণ কি লিটারে যাইতে হচ্ছে, এবং ঘনমাত্রা দেখো 2.5। সো এইটা হচ্ছে আমরা এই সাইডে লিখলাম। অপোজিট সাইডে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা যাবে হচ্ছে 2, কারণ ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়। উপরে যাবে আমাদের W আর নিচে যাবে আমাদের ম্যাগনেসিয়ামের জন্য 24। ম্যাগনেসিয়ামের ভর কত? 24 গ্রাম। সো এখান থেকে এখন যদি আমরা ক্যালকুলেশনটা সেরে ফেলি, দেখো W ইকুয়ালস টু এটার সাথে এটা কাটাকাটি করো, কত আসে? 12 আসে। এই 12টা উপরে চলে যায়, দেখো 12 ইন্টু 200 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 1000। এইটা কাটাকাটি করলে আমরা এখান থেকে ভ্যালুটা পেয়ে যাবো। কাটাকাটি করো, দেখো 2টা শূন্যর সাথে 2টা শূন্য কাটছে, 2 দিয়ে এটা কাটলে 5, এইটা দিয়ে এইটা কাটো 2 দুগুণা আর 2.5 দুগুণা 5, এই 2 দিয়ে এটা কাটো, দেখো 6 আসবে। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত 6 গ্রাম পাই। মানে এখানে আমরা ম্যাগনেসিয়াম জাস্ট 6 গ্রাম দিব, সেই 6 গ্রাম ম্যাগনেসিয়াম 2.5 ml মোলারিটি 200 ml নাইট্রিক অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করতে সক্ষম। সো আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা করে ফেললাম। বুঝতে পারছি কিনা? গ্রেট। এটা যদি আমরা বুঝতে পারি দেন আমরা আমাদের পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশটা হচ্ছে আমাদের দ্রবণের প্রকৃতি নির্ণয়। দ্রবণের কি নির্ণয়? প্রকৃতি নির্ণয়। সো দ্রবণের প্রকৃতি নির্ণয়ের জন্য আমি তোমাদেরকে আরেকটা শর্ট ট্রিক শেখাবো, খুব দ্রুত সময়ে শর্ট ট্রিক শেখাই দিব, যেটার মাধ্যমে তুমি যে কোনো দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারবা, দ্রবণের প্রকৃতি বা দ্রবণের pH বের করতে পারবা। সো দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ফর্মুলা কি? দেখো, ধরো আমাদের এই জায়গায় একটা দ্রবণ আছে, এই দ্রবণের ভিতরে আমরা কিছু পরিমাণে অ্যাসিড দিছি। কি দিছি? কিছু পরিমাণে অ্যাসিড দিছি। এই দ্রবণের ভিতরে কিছু পরিমাণ বেস দিছি। এখন বিক্রিয়া শেষে এই দ্রবণ অ্যাসিডিক হবে
নাকি বেসিক হবে এটা তো আমরা জানি না, তাই না? তাহলে দ্রবণের প্রকৃতি বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে x ইকুয়ালস টু সামেশন অফ En অফ অ্যাসিড মাইনাস সামেশন অফ En অফ বেস ডিভাইডেড বাই ভি টোটাল। সো দেখো আমরা আগের মতোই আগে যখন টাইট্রেশন করছি তখন অ্যাসিড আর বেস সমান নিছিলাম, এখন অ্যাসিড থেকে বেস বাদ দিছি, দেওয়ার পরে টোটাল আয়তন দিয়ে ভাগ করছি, করলে আমরা ঘনমাত্রা পেয়ে যাচ্ছি। তাহলে ব্যাপার হচ্ছে এইটাও মোল এইটাও মোল, মোল থেকে মোল বাদ, সো মোল থেকে মোল বাদ দিলে দেখো যেটা আসে সেটা ইকুয়ালস টু n ইকুয়ালস টু ভিএস আসে। সো টোটাল আয়তন দিয়ে ভাগ করলে আলটিমেটলি আমরা ঘনমাত্রাই পাই। সো এইটা কিন্তু আমাদের দ্রবণের বর্তমান ঘনমাত্রা। সো এই যে দ্রবণের ঘনমাত্রা, এই ঘনমাত্রার এক্স আমাদের দুইটা পার্টে ভাগ হতে পারে। একটা হচ্ছে এক্স যদি প্লাস হয় তাহলে দ্রবণটি হবে হচ্ছে অ্যাসিডিক, কারণ কি এস হচ্ছে প্লাস। এবার এই এক্স যদি আমাদের মাইনাস হয় তাহলে এই দ্রবণটি হবে হচ্ছে আমাদের বেসিক, এই দ্রবণটি কি হবে? বেসিক হবে। সো একটা হচ্ছে আমাদের অ্যাসিডিক আর একটা হচ্ছে বেসিক। সো অ্যাসিডিক এবং বেসিক দুইটার ভিতর তফাৎ কোথায়? দেখো যখন আমরা প্লাস পাবো, এই সম্পূর্ণ ক্যালকুলেশন শেষে প্লাস পাবো, তার মানে আমাদের এই অংশটা বেশি আছে। যখন আমরা এই টোটাল ক্যালকুলেশন শেষে মাইনাস পাবো, তার মানে হচ্ছে আমাদের এই অংশটা বেশি আছে। সো যে অংশটা বেশি আছে প্রকৃতি তার উপর ডিপেন্ড করে। এখন যদি আমাদের এখান থেকে প্লাস আসে, প্লাস আসলে আমরা এখান থেকে হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন পাবো, যেটা থেকে পিএইচ বের করা সম্ভব। আর যদি মাইনাস আসে তাহলে এখান থেকে হাইড্রক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন পাবো। এটা তো কনসেন্ট্রেশন, তাই না, ঘনমাত্রা, যেখান থেকে আমাদের পিওএইচ বের করা সম্ভব। অর্থাৎ তার মানে আমরা এই একটা সূত্র দিয়ে দ্রবণের প্রকৃতি বের করতে পারবো, দ্রবণের পিএইচ বের করতে পারবো। সো দ্রবণের প্রকৃতি এবং দ্রবণের পিএইচ দুইটাই বের করা সম্ভব জাস্ট একটা সূত্র দিয়ে। তাহলে আমরা এখন এটা কিভাবে করব একটু দেখার চেষ্টা করি। এই ফর্মুলা দিয়ে আমরা ঠিক কিভাবে করব জাস্ট যদি একটু দেখার চেষ্টা করি তাহলেই হবে। দেখো কিভাবে করব, একটু ধীরে সুস্থে বোঝার চেষ্টা করব, কেমন? খুব সিম্পল। আমাদের ধরে নাও একটা দ্রবণের ভিতরে কিছু উল্টাপাল্টা জিনিসপত্র দেয়া আছে। কি দেয়া আছে? প্রথমে এই দ্রবণের ভিতর নাইট্রিক অ্যাসিড দেয়া আছে, পাশাপাশি এই দ্রবণের ভিতর আমাদের HCl দেয়া আছে। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে বললো 0.2 মোলারিটি 10 ml, আর HCl এর ক্ষেত্রে বললো 0.4 মোলারিটি 20 ml। পাশাপাশি এই দ্রবণের ভিতরে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেইটার পরিমাণ আমাদের 0.8 মোলারিটি এবং 20 ml। ঠিক আছে, এবার বললো এই দ্রবণের পিএইচ বের করো এবং প্রকৃতি বের করো, পিএইচ বের করো এবং প্রকৃতি বের করো। আগে আমরা প্রকৃতি তারপর পিএইচ দেখবো। সো দেখো প্রকৃতি বের করার জন্য আমাদের এক্স ইকুয়ালস টু উপরে যাবে সামেশন অফ En অফ অ্যাসিড। সো অ্যাসিডগুলো এক সাইডে যাবে। সো প্রথমে আমাদের এই যে HCl নাইট্রিক অ্যাসিডের En যাবে, সো En অফ নাইট্রিক অ্যাসিড প্লাস En অফ HCl, এইটা এক সাইডে গেল, মাইনাস En অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এইটা আরেক সাইডে গেল। সো একটা গেল অ্যাসিড, অ্যাসিড থেকে বাদ গেল বেস, আর নিচে গেল হচ্ছে আমাদের ভি টোটাল। ক্যালকুলেশন কিভাবে করব? দেখো প্রথমে যখন আমরা নাইট্রিক অ্যাসিড নিয়ে ক্যালকুলেশন করব তখন এইটা সো n ইকুয়ালস টু ভিএস আসবে। সো 0.2 অ্যান্ড 10 ml। সো 0.2 নিলাম ইন্টু 10 ml নিলাম, এবং নাইট্রিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা আমাদের হবে 1 প্লাস HCl এর জন্য তুল্য সংখ্যা 1, ঘনমাত্রা 0.4 ইন্টু আয়তন 20, টোটালটা এক সাইডে এক ব্র্যাকেটে দিলাম, মাইনাস এখান থেকে মাইনাস কি হবে? দেখো আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2, তাই না, আয়তন হচ্ছে 20 এবং ঘনমাত্রা হচ্ছে 0.8, টোটালটা আরেক ব্র্যাকেটে দিলাম। নিচে যখন আমরা ভি টোটাল নিব তখন আমাদের টোটাল আয়তনটা যোগ করা লাগবে। দেখো একটার আয়তন 10, একটার আয়তন 20, আরেকটার আয়তন 20, তাহলে 20 প্লাস 20 প্লাস 10 মানে হচ্ছে 50, 20 20 40 আর 10 50। সো এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পাবো। ক্যালকুলেশন কিভাবে করবা? এখানে দেখো 0.2 মানে 2 ডিভাইডেড বাই 10, সো 10 10 কাটাকাটি করলে এখানে দেখো আমাদের প্রথম ভ্যালু আসে 2। এখানে দেখো 0.4 মানে 4 ডিভাইডেড বাই 10, 0 0 কাটাকাটি করলে ভ্যালু আসে 4 2 8, মাইনাস এখানে দেখো 0.8
ভাগ করলে 8 ডিভাইডেড বাই 10, এই শূন্য কাটাকাটি করলে দেখো 2 দুগুণা 4 আর 4 8টা 32, সো উপরে যাই হচ্ছে 32 ডিভাইডেড বাই 50। সো ক্যালকুলেশন করলে দেখো আমাদের আসে হচ্ছে 10 মাইনাস 32 ডিভাইডেড বাই 50। সো ক্যালকুলেশন করলে -22 ডিভাইডেড বাই 50 এটা আসে। সো -22 ডিভাইডেড বাই 50, তার মানে এই ভ্যালুটা আমাদের আসছে হচ্ছে মাইনাস, এই ভ্যালুটা কি আসছে মাইনাস আসছে। যদি মাইনাস আসে তার মানে আমাদের দ্রবণের প্রকৃতি কি হবে বলতো, মাইনাস চিহ্নটা মানে হচ্ছে বেসিক। সো আমাদের দ্রবণের প্রকৃতি নির্ণয়ে আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি যে এই দ্রবণটা বেসিক বা ক্ষারীয় প্রকৃতির। সো ক্ষারীয় প্রকৃতির দ্রবণ পাওয়ার পরে এখন আমাদের সামনে আসতে হবে যে এই দ্রবণটা তো ক্ষারীয় প্রকৃতির পেলাম, তাহলে দ্রবণের পিএইচ কত হবে। সো এই পিএইচ বের করার জন্য আগে আমরা এইটা ক্যালকুলেশন করি। সো এইটাকে আমরা 22 মাইনাস 22 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 এভাবে ক্যালকুলেশন করি। সেখান থেকে এটা কাটাকাটি করলে দেখো 4 5 20 ইন্টু 4 5 20, সো 4.4 পাই। আরও 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -1 এটা। এখন এই জায়গা থেকে আমরা যখন পিএইচ বের করব, যেহেতু এটা ক্ষারীয় প্রকৃতির, তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু ওএইচ পাবো, ওএইচ। কারণ কি, ক্ষারের জন্য আমরা হাইড্রোক্সাইড পাই, তার মানে পিওএইচ এর ভ্যালু আসবে, পিওএইচ এর ভ্যালু আসবে মাইনাস লগ অফ হাইড্রোজেন মাইনাস আয়নের ঘনমাত্রা, সেটা কত 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -1 এটা। এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে দেখবা এই 4.4 এর জন্য তুমি অলমোস্ট ধরে নাও যে 4.5। সো 4.5 এর জন্য তুমি ভ্যালু পাবা হচ্ছে না, 4.45 মানে হচ্ছে এটাকে 4 ধরে নাও, 4 এর জন্য ভ্যালু পাবা হচ্ছে তুমি 0.6। সো এই মাইনাসটা যদি তুমি এখানে গুণ করে দাও তাহলে হচ্ছে মাইনাস। এবার দেখো এই মাইনাসটা গুণ করবা, বাট এই মাঝখানে গুণের জন্য হবে তোমার লগের প্লাস। সো সেই প্লাস আর সামনের মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস। এবার লগের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার পাওয়ারে যেটা থাকে সেটা সামনে আসে। সো মাইনাস অফ মাইনাস মানে কি আসে বলো তো, মাইনাস অফ মাইনাস মানে আসে প্লাস। সো ইন্টু 1, সো ক্যালকুলেশন করলে -0.6 প্লাস 1, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে 0.4 আসে হচ্ছে আমার ভ্যালু। সো 0.4 যদি আমার পিওএইচ আসে তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে হচ্ছে 14 মাইনাস 0.4। সো ক্যালকুলেশন করলে 13.6 পাওয়া যায়। সো এখান থেকে আমরা পিএইচ এর ভ্যালু পাই কত, 13.6। সো এই চ্যাপ্টার থেকে আমাদের আরও কয়েকটা জিনিসপত্র পড়া লাগবে, যা যা আমি এখানে দেখাই দিলাম, এগুলোর পাশাপাশি আরও কয়েকটা জিনিসপত্র পড়া লাগবে। যেমন ধরো আমি একটু যদি এই প্রিপারেশন বই থেকে তোমাদের বলে দিই আর কি কি পড়া লাগবে। এই জায়গা থেকে আমাদের হচ্ছে জারণ বিজারণের অংশটা পড়া লাগবে। জারণ বিজারণ অংশ আমরা এই ভিডিওতে একদম ডিটেল দেখাচ্ছি না, বাট জারণ বিজারণে হচ্ছে কতিপয় মৌলের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করা দেখা লাগে। আর জারণ বিজারণ বিক্রিয়া ঠিক টাইট্রেশন বিক্রিয়ার মতোই হয়। সো ওইভাবে আমাদের জারণ বিজারণটার একটু ক্যালকুলেশনটা দেখা লাগবে। পাশাপাশি জারণ বিজারণ ক্যালকুলেশনের পাশাপাশি আমাদের হচ্ছে যে এই জায়গা থেকে একটা ছক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ছক আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ছক, এইটা একটু দেখা লাগবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য পড়বা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য পড়বা, এবং মনে রাখবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সি থাকলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম ক্রোমেট, এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সবগুলোতে সি আছে। বাট একটা আছে ব্যতিক্রম, যেমন HCl, HCl এ সি থাকা সত্ত্বেও সে হচ্ছে সেকেন্ডারি। আর সেকেন্ডারির ভিতরে কি কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, KMnO4, ঠিক আছে, এগুলো হচ্ছে সব আমাদের সেকেন্ডারি। এরপরে অম্লক্ষার নির্দেশকের দেখবা ছক আছে। অম্লক্ষার নির্দেশকের দুইটা ছকই আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। এই দুইটা ছক থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসে। তুমি কোশ্চেন সলিউশন করতে যাবা তখনও দেখবা এখান থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসছে। সো এইটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। বাকি যা যা দরকার ছিল আমরা এই চ্যাপ্টার থেকে মোটামুটি করে ফেলছি। সো এই চ্যাপ্টারে আমরা কমপ্লিট করলাম না শুধুমাত্র জারণ বিজারণ অংশটা। সো আমার হচ্ছে এই চ্যাপ্টারটা এখন শেষ করে, এই জায়গাতে শেষ করে আমি হচ্ছে রাতের গাড়িতে বাসায় চলে যাব, যার কারণে আমি তোমাদের এইটা দিতে পারতেছি না। আমি হিউজ পরিমাণে তোমার পেইড ব্যাচে ক্লাস নিয়ে ক্লাসগুলো শেষ করে আমি ছুটিতে আজকে বাসায় যাচ্ছি। সো যেহেতু বাসায় যাচ্ছি তোমাদের আজকে আর এই চ্যাপ্টারটা টোটালি কভার করে দিতে পারতেছি না। সো এই যে ছোট্ট একটা অংশ বাকি আছে, ইনশাল্লাহ তোমরা যদি চাও আমি একটা রেকর্ডেড ভিডিও তোমাদের জারণ বিজারণ অংশ থেকে সুন্দর মতো শিখায় দিয়ে দিব, ঠিক আছে। সো যারা যারা আমার সাথে এই চ্যাপ্টারটা কভার করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মিল্টন ভাইয়ের সাথে আগানোর জন্য। যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে ক্লাসগুলো শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।